কত মিনিট লাগবে এটা তোর খুলতে? 1 মিনিট, কম সময়। কিন্তু এরা কারা? ওই যে সেদিন যে লোকটা পিছু নিয়েছিল, লোকটার নাম রাজীব। আগে কাশেম মামার ফুচকার দোকানটা তার ছিল। তার মানে এটা আগের বিরাট বড় রেস্টুরেন্ট ছিল। কিন্তু নিশি ভাবি ও রেস্টুরেন্টে বিরিয়ানিতে কুকুরের মাংস পায় আর বাসি পচা খাবার পায়, যার কারণে বন্ধ করে দেয় ওর রেস্টুরেন্ট। আর তারপর নিশি ভাবি সেখানে কাশেম মামার ফুচকার দোকান বসিয়ে দেয়। ও, তার মানে লোকটা আমাদের পিছু নিত নিশির জন্য, নিশির উপর নজর রাখতো, নিশির ইনফরমেশন বের করতে গিয়ে আমাদের সন্ধান পায়। বেশ ভালো তো। কিন্তু সেদিন রাজীব কোথায় গিয়েছিল? মাসুম বলল তো, সেই এমপি পলাশের ছেলে রাজের অফিসে যায়। সেখান থেকে জানতে পারি রাজীব মূলত রাজের হয়ে কাজ করে, আর রাজ হলো নিশিকে সরানোর জন্য রাজীবকে হায়ার করে। এটা তো জানি, রাজ চাইতো নিশি বা নিশির আঙ্কেল ইলেকশন থেকে সরে যেতে, কিন্তু রাজ তো জানে না নিশির সাথে ইলেকশনের দিন যে ছেলেগুলো জয়েন হয়েছিল সেগুলো সব আমাদের লোক। এখন কি করবা? দেখি ওরা কি কি করে, অভিনয় করতে থাক, অজ্ঞান হয়ে থাক। অর্ক মুচকি হাসলো। নিলয় পানি পানি করতে থাকে। নয়ন বলে, ওদের কাছে চল। নয়ন কাছে আসে ওদের। নিলয়ের গাল চেপে ধরে বলে, কি রে, পানি খাবি? দাঁড়া। নিলয়ের গালে মদ ঢেলে দেয় নয়ন। নিলয় ছটফট করে। ওরা জোরে হাসতে থাকে। ভাই, স্যারকে ফোন করছি। রাজীব এসে নয়নকে কথাটা বলল। নয়ন নিলয়ের সামনে বসে। নিলয়কে বলে, কি রে সান্দু, অনেক প্রেম করছিস তাই না? কিন্তু তুই কি পাগল? নিশি হলো খ্রিস্টান আর তুই হলি মুসলিম। কিভাবে ওর সাথে তোর প্রেম হয় ভাই, বলতো আমাকে। আমাকে মাথায় কে প্রথমে বাড়ি দিয়েছিল? সে কে? কেন রে, তোকে কি প্রশ্ন গেলাম আর তুই কি জিজ্ঞেস করেছিস? আমার মাথায় কে মারছিল পিছন থেকে? আজব ভাই, এটারে কি করব? হারামি তো দেখি বহুত কথা বলে। আমাকে? আমি মারছি আমি। নিলয় জাহিদের দিকে ঢুলুথুলু চোখে তাকায়। তারপর মুচকি হাসে। হাসি থামিয়ে নিলয় বলে, রডের ওজন ছিল 2 কেজির মতো, লম্বাতে 2 ফুট হবে। ওজন আর উচ্চতা অনুসারে রডের আয়তন বেশি না। তোর কোড়ে আঙ্গুল দুটো একসাথে করলে যতটুকু হবে এমন সাইজ। নিলয়ের কথা শুনে সবাই নিলয়ের পেছনের দেয়ালে হেলান দিয়ে রাখা সেই লোহার রডের দিকে তাকায়। নিলয় যা বলেছে তা একদম মিলে গেছে। নয়ন অবাক হয়। সে বলে, এই কে রে তুই? মারার সাথে সাথে তুই নিচে পড়েছিলি, তাহলে রডটা দেখলি কিভাবে? নিলয় কিছু বলে না। নিলয় অপেক্ষা করে রাজের জন্য। রাজ আসে কিছু সময় পর। অর্কের জ্ঞান ফেরে। দুজন চুপচাপ বসে আছে। রাজ এসে চেয়ারে বসলো। নিলয়ের দিকে তাকিয়ে বলে, ওই দুটোরে তুলে এনে তো কাজ নেই, মানে এদের তো ওয়ান টাইম ইউজ করা লাগবে, তারপর মেরে ফেলবি। তাদের তুলে আনছি। এখনো বুঝিসনি তোরা? কেন এসেছিস? আরে গাধা, বিষয়টা একদমই সিম্পল। নিশির জন্য তুলে আনা। শোন, একটা কথা বলি, একদিন ট্রাক দিয়ে নিশিকে মারতে গিয়ে আমার লোক ব্যর্থ হয়, সে বেঁচে যায়। নিশিকে তো আমরা মারতেই চাইতাম, কিন্তু সময় ও সঠিক প্ল্যানের অভাবে সেটা সফল হচ্ছিল না। কিন্তু এবার সেটা সম্ভব হয়েছে। নিশির দুর্বল জায়গা খুঁজে পেয়েছি আমরা, আর সেটা হলো তুই। প্ল্যানটা হলো তোকে তুলে আনা, তারপর নিশিকে কল করে বলবো তোকে তুলে আনছি। নিশি আসবে তোর সামনে, নিশিকে মারবো, তারপর তোকে মারবো, বুঝেছিস? ভাই প্লিজ নিশিকে কিছু বলো না, আমাকে তোমরা মেরে ফেলো। আহারে প্রেমিক পুরুষ, বেচারা ভালোবাসার জন্য নিজে মরতে চাচ্ছে। তুই কি গাধা আয়াসকে চিনিস না তো, তাই এমন করছিস? শালা একটা ফায়দাবাজ মানুষ। তোর মারতেও ওদের কিছু আসা যায় না, আর তুই ওদের জন্য মরতে চাস? ভাই প্লিজ নিশিকে কিছু বলবে না। আব্বে চুপ কর। ওরা নিলয়কে অনেক গালি দিতে থাকে। ওদিকে নিশির জ্ঞান ফেরে। নিশি চোখ খুলে তাকাতেই নিজেকে হাসপাতালে দেখে। হাতে স্যালাইন চলছে। নিশি সেটা টান দিয়ে খুলে উঠে বসলো। নিলয় বলে চিৎকার করে ওঠে। জামিলা আর জেহান পাশেই ছিল। নিশি চিৎকারে লাফ দিয়ে ওঠে। নিলয়, আমি নিলয়ের কাছে যাব। নিলয়কে ওরা মেরে ফেলবে। নিশি চুপ কর, এটা হাসপাতাল, আমরা সবাই আছি। এই যে দেখ। ছাড়ো আমাকে, আমার ফোন কোথায়? ফোন আছে, আগে তুই শান্ত হ। ফোন দাও বলছি, এক্ষুনি ফোন দাও।
জামিলা বেগম জেহানের দিকে তাকায়। জেহান ইশারায় নিশিকে ফোন দিতে বলে। জামিলা বেগম ফোন দেয় নিশির কাছে। নিশি নিলয়ের নাম্বারে ফোন করে, কিন্তু সেটা বন্ধ পায়। নিলয়ের নাম্বার বন্ধ কেন? কি করেছো তোমরা? সত্যি করে বলো। আমরা কিছুই করিনি, নিলয়ের নাম্বার বন্ধ। কেন, কিভাবে বলবো? নিশি জিসানদের ফোন করে। ওরা হাসপাতালের বাইরে ছিল। নিশির কল পেয়ে রিসিভ করে জিসান। কোথায় তোরা? কেবিনে আয় এক্ষুনি। নিশি কল কাটে। দৌড়ে ওরা 5 জন রুমের ভেতরে প্রবেশ করে। নিশিকে সুস্থ দেখে ওরা কেঁদে ফেলে, কিন্তু নিশির চোখ মুখের অবস্থা কেমন যেন। নিশির অবস্থা বেগতিক। জিসানকে প্রশ্ন করে, নিলয় কোথায়? নিলয়ের খোঁজ পেয়েছিস? আপু, নিলয়কে কারা যেন তুলে নিয়ে গেছে। নিলয়ের ভাঙা ফোনে এই যে আমার কাছে জায়গায় অনেক রক্ত পড়েছিল। নিলয়কে মনে হয় মারছে, কিন্তু কারা তুলে নিয়ে গেছে জানি না। চল সবাই, নিলয়কে খুঁজে বের করব। কোথায় যাবি না তুই? জিসান, চুপ করো, আমাকে রাগাবে না বলে দিলাম। তোরা এখান থেকে যা। ওই আমাকে ছাড়া কোথাও যাবি না। চল সবাই। নিশি কথাটা বলে বেড থেকে নামলো। জামিলা বেগম এসে হাত ধরে নিশি বলে, হাত ছাড়ো মা। নিশি, পাগলামি করিস না। মা, আমি তোমাকে হাত ছাড়তে বলেছি। আমি জানি নিলয়কে আমার আঙ্কেল মেরে ফেলবে। যিশুর নামে শপথ করছি, যদি নিলয়ের কিছু হয় আর এর পেছনে যদি আঙ্কেল থাকে, আমি যে কোনো কিছু করব। আমি ওনার এমপি থেকে সরাতেও পারি। নিশি, কি সব বলছিস? আগে কথা শোন। মনে রেখো, আমার হাত। এমন সময় নিশির ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে আননোন নাম্বার। জলদি রিসিভ করে নিশি রিসিভ করতে ওপাশ থেকে বেশ খুশি খুশি ভাব নিয়ে বলে, হ্যালো ডিয়ার চেয়ারম্যান দ্য লিডার। কে? ওহ, ফোন কলে তোমার কণ্ঠটা কিন্তু আসলেই মারাত্মক। এজন্য মনে হয় নিলয় তোমার প্রেমে একদম উন্মাদ। নিলয় কোথায়? কে তুই? আরে রিল্যাক্স, নিলয় কোথায় কে আমি সেটা তো বলবোই। সেটা বলার জন্যই তো কল করা। একদম ভনিতা করবি না। কে তুই? নিলয় কোথায়? নিলয়ের কিছু হলে তোকে আমি মেরে ফেলবো। আহারে কি প্রেম! মানুষের প্রেম দেখতেও ভালো লাগে। হারামের বাচ্চা, নিলয় কোথায় বল? নিলয় কোথায়? নিলয় তো আমার কাছেই। আর রাজ তো এমনি তুলে আনিনি। রাজ তোকে ইনভাইট করেছে, আয় নিলয়কে ছাড়িয়ে নিয়ে যা। রাজ নিলয়ের কাছে আসে। নিলয়ের গালে জোরে একটা ঘুষি দেয়। নিলয় চিৎকার করে বলে, নিশি, তুমি আসবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। নিলয় কথাটা বলেই উঠে দাঁড়ালো। তারপর রাজ নিশিকে ফোন করে। নিশি তখন তার মা জ্যামির সাথে কথা বলছিল। রাজের নাম্বার নিশি চেনে না। নিশি রিসিভ করে। হ্যালো নিশি, রাজ বলছি। তোমার নিলয়কে আমি তুলে এনেছি। রাজ, নিলয়ের যদি কিছু হয় তাহলে আমি তোকে মেরে ফেলবো বলে দিলাম। এত উত্তেজিত কেন গো? আসো আমার কাছে। ও হ্যাঁ, একা আসবে, কিন্তু ঠিকানা তোমাকে পাঠিয়ে দিচ্ছি মেসেজে। নিশি, তুমি আসবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। নিলয়, তোমার কিচ্ছু হবে না, আমি আসছি। জলদি আসো, আমরা তোমার অপেক্ষাতে নিলয়কে নিয়ে যেতে চলে আসাও। শালা বহুত জ্বালাচ্ছে, ওইটারে একটু সাইজ করো। নিলয়কে কিছু হলে রাজ তোকে আমি মেরেই ফেলবো। প্লিজ নিলয়কে ছেড়ে দে। ও তো সাধারণ একটা ছেলে। ওরে তুলে কেন নিয়ে গেছিস? নিশি, তুমি আসবে না, ওরা তোমাকে মারবে। নিলয় এমন চিৎকার করে ছেড়ে দাঁড়ালো, চেয়ার ভেঙে একটা পায়া নিয়ে অর্ধেক ভেঙে জাহিদের ডান চোখ বরাবর ঢুকিয়ে দেয়। ঘটনাটা এতটা দ্রুত গতিতে হয়ে যায় যে সেখানে থাকা সবাই অবাক হয়ে জাহিদের দিকে তাকিয়ে আছে। 15 সেকেন্ডের ভেতরেই নিলয় উঠল, চেয়ার ভাঙলো আর জাহিদের চোখ বরাবর ঢুকিয়ে দিয়েছে। নিলয় রাজের কাছে আসে, ফোনটা হাতে নিয়ে মেসেজে গিয়ে ঠিকানাটা সেন্ড করে দেয়। তারপর ফোনটা মুখের কাছে এনে করুণ ও যন্ত্রণা কণ্ঠে চিৎকার করে বলল, আমাকে মেরে ফেল রাজ, কিন্তু নিশিকে মারবি না। যত ইচ্ছে আমার মার, নিশির যেন কিছু না হয়। নিশি, সেদিন রাজ তোমাকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল। নিলয়, আমি আসছি। নিলয় ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে, তারপর শব্দ করে হাসতে থাকে। সাইম এগিয়ে আসতে থাকে নিলয়ের দিকে। ঠিক তখনই অর্ক চেয়ার থেকে উঠে শ্যামের গলায় 2 পা দিয়ে চেপে ধরে ঠাস করে একটা মোড়া দেয়। সাইমের গলার
হাড় ঠাস করে ভেঙে ধপ করে নিচে পড়ে গেল সে। অর্ক বলে, শালা খুব জোর তোর গায়ে না, উঠ এবার। বস, এরা দুজন প্রফেশনাল ফাইটার, দূরে যাও। নয়নের কথাতেও যেন কারোর ঘোর কাটেনি। এরা দুজন চোখে পলকেই যেন দুজনকে মাটিতে শুয়ে দিয়েছে। ওদিকে নিশি চিৎকার করে নিলয় বলে ডাকে। জিসান বলে, কি হয়েছে রাজ, পলাশের ছেলে রাজ নিলয়কে তুলে নিয়ে গেছে। আমাকে সেদিন ট্রাক দিয়ে চাপা দিতে চেয়েছিল রাজ। নিলয় সেদিন আমাকে বাঁচিয়েছিল। আমি বুঝে গিয়েছি কেন রাজ নিলয়কে তুলে নিয়ে গেছে। রাজ আমার পেছনে লোক লাগিয়েছিল, আমার আর নিলয়ের ছবি তুলেছে। আমারই আঙ্কেলের কাছে সেই ছবিগুলো দিয়েছে সে। এখন তুলে নিয়ে গেছে নিলয়কে। আমার জন্য নিলয় বিপদে। নিলয়কে ওরা মিলে মারছে। আমাকে তো যেতেই হবে। এখনই চলো আপু, ওদের সবকটাকে ওখানে মেরে রেখে আসবো। কিন্তু একা যেতে হবে আমার। তোরা থাক, আমি যাচ্ছি। নিলয়কে আমার বাঁচাতেই হবে। নিশি বাহিরে যেতে থাকে, কিন্তু জামিলা এসে নিশিকে আটকায়। নিশিকে বলে, এখন তোকে মোটেও যেতে দেব না। উফ মা, সরো তো সামনে থেকে, ভালো লাগছে না এসব। জিসানদের সাথে নিবি, ওদের দূরে রাখবি, কিন্তু একা যেতে দেব না। হ্যাঁ আপু, আমরাও আসি। আচ্ছা বেশ। এরপর ওরা বের হয়ে পড়ে। জামিলা আর জেহান ও জেরিন চিন্তায় বাঁচে না। অর্ককেও তুলে নিয়ে গেছে রাজ। জেরিনের কষ্ট হচ্ছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। খালি জামিলাকে জড়িয়ে ধরে কান্না করছে। ওর মা ভাবে ওর আপুর জন্য জেরিন কাঁদছে। কে কে তুই? কাছে আসবে না একদম। রাজ ভয়ে নিলয়ের থেকে দূরে সরে যায়। নিলয় শব্দ করে হাসতে থাকে। নিলয় এগিয়ে গিয়ে মদের বোতল হাতে নিয়ে বলে, এটা অ্যাপল ওয়াইন বা এলডারবেরি ওয়াইন। আঙুরের রস, ইস্ট, আপেল এবং জামের গাজন দ্বারা বানানো হয়েছে। ইথানল নামক অ্যালকোহল থাকে মদে, যদিও আরও অনেক রকম অ্যালকোহল আছে। মদে অ্যালকোহল ছাড়াও চিনি, শস্য ও ফলের গাজনকৃত উপাদান থাকে। স্বাদটা ভালো ছিল, ভালোই পুরানো মাল। বোতলটার বয়স 1 বছর হয়ে গেছে, এজন্য স্বাদটা বেশ চমৎকার। নিলয় মদের বোতল হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে সব ডিটেলস বলে দিচ্ছে। কে নিলয়? নয়ন শিমুলকে ইশারা করে নিলয়কে মারতে। অর্ক চেয়ারে বসলো, কারণ অর্কের কিছু এখন করার নেই। নিলয় এদের জন্য একাই যথেষ্ট। শিমুল দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের হাতে থাকা মদের বোতলটা শিমুলের মুখের উপরে নিয়ে জোরে বাড়ি দেয়, আর সাথে সাথে কাঁচগুলো ফেটে শিমুলের চোখে মুখের সবখানে কাঁচ ফুটে যায়। শিমুল সেখানেই মারা যায়। নিলয় টেবিলে থাকা তাসের কার্ডগুলো হাতে নেয়, তারপর বলে, প্লাস্টিকের কার্ড 52টা আছে। 29 কার্ড বা কল ব্রিজের থেকে হাজারিটা বেশ ভালোই লাগে। নিলয় কার্ডগুলো হাতের মধ্যে নিয়ে একসাথে শক্ত করে ধরলো। তুহিন নামের ছেলেটা সেই লোহার রড নিয়ে এসে নিলয়ের মাথায় আবার মারতে যাবে। ঠিক তখনই নিলয় একটু ঘুরে সরে এসে তুহিনের পেছন থেকে গলা চেপে ধরে। গলা চেপে ধরেই তুহিনের মুখটা হা হয়ে যায়। আর তখনই নিলয় তুহিনের মুখের ভেতর সবগুলো কার্ড পুড়ে মাটিতে ফেলে দিয়ে সেই কার্ডের উপরে দাঁড়ায়। তুহিনের চোয়াল ফেটে রক্ত বের হতে থাকে। সে ওখানেই দম আটকে মারা যায়। কি সাংঘাতিকভাবে মারছে নিলয় ওদের। এই তুই কি সাইকো নাকি? তোর ভেতরে কি একটু মায়া দয়া নেই? মারিস না আমাদের, আমরা চলে যাচ্ছি। নিলয় মাটিতে পড়ে থাকে। সেই লোহার রডটা হাতে নেয় নিলয়ের মাথার পেছনে, যেখানে রড দিয়ে মেরেছিল সেই জায়গাতে লোহার রড ঠেকিয়ে সাইজ বোঝার চেষ্টা করে। রাজের দিকে তাকাই, হাসি দিয়ে নিলয় বলে, তোর বাবা 15 বছর আগে ভোট চুরি করে এমপি হয়েছিল। তোর যে বড় ভাই আছে, ওর নাম জানিস? ওর নাম হলো তন্ময়। সে 15 বছর আগে এমপি সুজয়কে মেরেছিল। তারপর তোর বাবা তন্ময়কে দেশের বাহিরে পাঠিয়ে দেয়। তোর তো মা নেই। তোর মায়ের লাশ তোর বাড়ির পিছনে একটা শিমুল গাছ ছিল, সেই গাছে ঝুলানো ছিল। কে মারছিল জানিস? তোর বাবা নিজেই। সেই গাছটা পরে কেটে দিয়ে সেখানে ফুল বাগান করেছে। তুই কে রে? এত কিছু জানিস কিভাবে? তোর ভাই তন্ময় আমেরিকাতে নাম পাল্টে নিশির আঙ্কেলকে নাম বলেছে আদ্রিয়ান ডিসুজা। শালা বহুত হারামি। ওটাকে তো পাচ্ছিলাম না এতদিন। আমি এজন্য অপেক্ষা করছি তোর ভাই কবে নিশির জন্য দেশে আসবে। তোর বাবা সব জানে। তোর বাবার কথা মতো তন্ময় খ্রিস্টান নাম দিয়ে নিশির বাবার সাথে যোগাযোগ করেছে, যাতে নিশিকে সরাতে পারে।
তারপর আয়াসকেও সরাতে পারে। এরপর সে নিজেই আবার ক্ষমতায় আসতে চায়। তোর বাবা বোকা সাজে, বুঝলি? কিন্তু তোর বাবা এতটাও বোকা না। তুই কি ভাবছিলি তোর বাবা তোর বুদ্ধিতে চলে? বোকা চন্দ্র, এটা জানিস না তোর বাবা তোকেই ব্যবহার করেছে? এটা রাজনীতি, রাজনীতির মাঠে সবাই লিডার হতেই আসে। ভাইয়া দেরি হয়ে যাচ্ছে তো, নিশি ভাবি চলে আসবে। গেমটা শেষ করো। ওদেরকে বলেনি এখনই যে ওরা আমাদেরকে কিডন্যাপ করেনি, বরং আমরা নিজ থেকে কিডন্যাপ হয়েছি। বোকার দলেরা, জলদি শেষ করো, আমি গেট খুলি। অর্ক উঠে দাঁড়ায়। নিলয় হাসতে থাকে। টেবিলের উপর থেকে পিস্তলটা হাতে নেয় নিলয়। তারপর সবগুলোকে মারতে শুরু করে। রাজ শুধু বেঁচে আছে, অর্ক বাহিরে চলে গেছে। নিলয় বাহিরের দিকে তাকিয়ে আছে। রাজ নিলয়কে পেছন থেকে এসে মারে। নিলয় পড়ে যায়। রাজ আবারও এসে নিলয়কে মারতে শুরু করে। অনেক মারে রাজ। কিছু সময় পরে অর্ক সহ আরও 10 জন ছেলে ভিতরে আসে। রাজকে কিছুই বলল না। রাজ অবাক হয়, ও এত নিলয়কে মারলো, কিন্তু নিলয়ের লোকেরা দেখেও রাজকে কিছু বলছে না। রাজ কি করবে বুঝতে পারছে না। অর্করা এসে যারা মরছে তাদেরকে তুলে নিয়ে চলে যায় সেখান থেকে। অর্ক বের হওয়ার আগে নিলয়কে বলে, ভাইয়া ডান, আমি বাইরে আছি। নিলয়ের বাকি লোকেরা চলে গেছে রাজের লোকদের নিয়ে। অর্ক গেটের সামনে পড়ে আছে, চোখ মুখে সারা গায়ে রক্ত মাখিয়ে নিয়েছে সে। এমন সময় কতগুলো বাইক আসে সেখানে। নিশিরা এসে গেছে। নিশি বাইক থেকে নেমে দৌড়ে আসে গেটের দিকে। গেটে এসে দেখতে পায় অর্ক পড়ে আছে। নিলয় চিৎকার করে জিসানদের ডাকে, জিসান এদিকে আয়, সবাই আয়। নিশির হাতে পিস্তল। অর্ককে টেনে তোলে। অর্ক অজ্ঞান হয়ে পড়ে আছে। জিসানেরা দৌড়ে আসে সেখানে। অর্ককে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখে ওরা ভয় পায়। জিসান অর্কের নাকের কাছে আঙ্গুল দিয়ে বলে, আপু, অর্ক এখনো বেঁচে আছে। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যা, জলদি ব্যবস্থা কর। ভেতর থেকে নিলয়ের চিৎকার শোনা যাচ্ছে, কেউ যেন তাকে মারছে। নিলয় তার হাত থেকে পিস্তলটা ফেলে দেয় রাজের সামনে। নিশি সে সময় দৌড়ে ভেতরে প্রবেশ করে। রাজের থেকে দূরে পড়ে আছে নিলয়, রক্তাক্ত শরীর, কোথায় বাদ নেই রক্ত ঝরতে। রাজকে দেখে হাতে লোহার রড, সেটা ফেলে দিয়ে পড়ে থাকা পিস্তলটা হাতে তুলছে। রাজ পিস্তলটা হাতে নিয়ে নিলয়ের দিকে তাক করে। তখনই নিশি বলে, নিলয়। রাজ ঘুরে তাকায়। নিশি পিস্তল তাক করে ধরে দাঁড়িয়ে আছে। পেছনে ওর সব লোকেরাও আছে। রাজ নিলয়ের দিকে তাকিয়ে বলে, শালা তোকে মেরে ফেলবো এবার আমি। নিশি আমাকে মারলেও আগে তোকে মারবেও। শালা তুই তো দেখি ভালো অভিনয় করিস। নিলয়, চিন্তা করো না, আমি এসে গিয়েছি। রাজ, নিলয়কে মারিস না, তোকে কিন্তু আমি মেরে ফেলবো। ওই চুপ কর ছেমরি, আমার কাজ ছিল তোকে মারার, কিন্তু এটা ভাবিনি যে নিলয়কে মারলেই তুই তো মরে যাবি মন থেকে। আমার কাজ তো আরও সহজ। এতক্ষণে কেন যে নিলয়কে মারলাম না, কিন্তু এবার আর দেরি নয়, নিলয়কে মারবো এক্ষুনি। এটা ব্রাউনিং 9mm পিস্তল বা একটি লোডিং পিস্তল, যার স্ট্যান্ডার্ড ন্যাটো 9mm রাউন্ড ব্যবহার করে। এটা 13 রাউন্ড ক্ষমতার 2টি ম্যাগাজিনের সাথে বের হয়। ইউকে সশস্ত্র বাহিনী এই পিস্তলটিকে একটি গৌণ অস্ত্র হিসেবে ব্যবহার করে বা টহল দিতে বের হয় এটা নিয়ে। পিস্তলটির কার্যকর পরিসীমা 45 মিটার পর্যন্ত। করগুলি। নিলয় কথাগুলো বলে মুচকি হেসে রাজের দিকে চোখ টিপ দেয়। রাজ গুলি চালায় নিলয়ের দিকে। নিশিও গুলি চালায়, কিন্তু রাজের গুলি নিলয়ের লাগে না। রাজের দিকে নিশির গুলি আসার আগে রাজ খেয়াল করে তার হাতে থাকা পিস্তল থেকে গুলি বের হচ্ছে না, কারণ গুলি শেষ। নিলয় রাজের লোকদের মেরেছে এটা দিয়ে, এজন্য নিলয় এতক্ষণ হাতে রাখে। রাজের কাছে ঠিক সময় দিয়েছে। নিশি বুঝতে পারে না রাজের দিকে আরও কয়েকবার গুলি ছোড়ে, তারপর দৌড়ে নিলয়ের দিকে আসে। নিশি মনে করে রাজের ছোড়া গুলিতে নিলয় মরে গেছে। রাজ ধপ করে মাটিতে পড়ে। নিলয়ের কাছে আসে নিশি। নিলয়কে জড়িয়ে ধরে চিৎকার করে নিলয়কে ডাক দেয়। যদিও নিলয় জ্ঞান হারিয়েছে, কারণ নিলয় এতক্ষণ ইচ্ছে করে রাজের কাছে মার খেয়েছে। নিলয় অজ্ঞান হয়ে গেছে। নিলয়কে জড়িয়ে ধরে নিশি চিৎকার করে করে কাঁদতে থাকে। নিশিকে জিসানেরা সরিয়ে দেয়। তারপর নিলয়কে সহ নিশিকে নিয়ে হাসপাতালের দিকে আসে। তারপর
ওয়েটিং রুমে বসে আছে নিশিরা। নিশির মা বাবাও এসেছে। নিশির সারা গায়ে রক্ত। নিশির পাশে এসে বসে জামিলা। নিশির কাঁধে হাত রাখে। নিশি ওর মাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে। কাঁদতে কাঁদতে বলে, মা, রাজ নিলয়কে মারছে। নিলয়ের কিছু হলে আমি মরে যাব। নিলয়কে অনেক ভালোবাসি মা। নিলয়কে আমার জন্য মরতে হচ্ছে। ওরা আমার নিলয়কে মারছে মা। আমাকে মারার জন্য নিলয়কে তুলে নিয়ে যায়। নিলয়কে এনে দাও। পাগলামি করিস না নিশি, আগে দেখি ডাক্তার কি বলে। নিলয়ের প্রতি নিশির ভালোবাসা দেখে ওর মা বাবাও চুপ। কি বলবে বুঝতে পারছে না। ডাক্তার বেরিয়ে আসে। নিশি দৌড়ে ডাক্তারের কাছে যায়। কি হয়েছে নিলয়ের? বলুন না, সে ঠিক আছে? ম্যাম, নিলয়ের অনেক জায়গাতে মেরেছে, বাজেভাবে মেরেছে। মাথায় সেলাই করতে হয়েছে, আরও অনেক জায়গায় বাকি। তবে গুলি লাগেনি, কিন্তু ওর কন্ডিশনও ভালো না। অনেক রক্ত ঝরেছে অনেক সময় ধরে। এ পজিটিভ রক্তের প্রয়োজন আছে। আমরা 2 ব্যাগ দিয়েছি। আর কারোর কি আছে একই রক্ত? আমার আছে, আমি দেব। কিন্তু তোরও তো রক্ত ঝরেছে অনেক, তুইও তো হাসপাতালে ছিলি। কারো কথা শুনবেন না ডাক্তার, নিলয়কে বাঁচাতে হবে। আপনি চলুন। নিশি ডাক্তারকে টেনে নিয়ে যায়। জামিলা আর জেহান কেবল অবাক হয়ে তার মেয়ের পাগলামি দেখছে। জেরিন নেই, জেরিন অর্কের কাছে আছে, কিন্তু জামিলা তার বড় মেয়েকে নিয়ে চিন্তিত। নিলয়ের কোনো বিষয়ে নিশি যেন কোনো কিছু না ভেবেই চলে যাচ্ছে। কি করবে ওরা বুঝতে পারছে না। জেহান আয়েশকে কল করে, সব কিছু আয়েশকে বলে। আয়েশ বলে, নিলয়কে বলবা যেন তোমার মেয়ের পিছু ছেড়ে দেই। এই জন্য সে কত টাকা চাই বলবা। যত টাকার বিনিময় হোক নিশির পিছু নিলয়কে সরাতে হবে। আর আদ্রিয়ানকে কল করে দেশে আসতে বলো। জলদি নিশির বিয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু ভাই, নিশ্চয়ই পাগলামি বেড়ে যাচ্ছেন। আরে জীবনে কোনো না কোনো বয়সে এমন একটু হয়। তাকে ঘরে আটকে রাখা, খাবার বন্ধ করে দেওয়া, যেমন ভালোবাসা দিয়েছি আমরা সেটার মূল্য না দিয়ে সে এমন করলো, তাহলে আর ওর প্রতি মায়া দেখানোর কোনো দরকার নেই। আমার মেয়েটা মরে যাবে, প্লিজ এমন বলবেন না। নিশির অবস্থা দেখলে আমার মায়া হচ্ছে। এই নিলয়কে ছাড়া বাঁচবে না। উফ, তোমাদের ইমোশন বন্ধ করো। দরকার হলে নিলয়কে মেরে ফেলবো। রাখো এখন, যা করার আমি করবো। আয়েশ সাহেব ফোন কেটে দেয়। নিশির রক্ত দেওয়াও শেষ হয়ে গেছে। নিশি এসে আবার ওর মাকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, মা, আমি আপনাদের কাছে কিছুই চাই না, খালি নিলয়কে চাই। প্লিজ আমার থেকে ওকে সরিয়ে দিও না। আমরা অনেক দূরে চলে যাব, কেউ জানবে না, তোমাদের সমাজে সম্মানও থাকবে, কিন্তু তবুও নিলয়কে আমার থেকে দূরে করো না। আচ্ছা, নিলয়ের জন্য প্রার্থনা করব, কাঁদিস না, ঠিক হয়ে যাবে। প্রার্থনা? ঠিক বলেছ, আসছি আমি। নিশি চলে যাই নামাজ নিয়ে আসে। তারপর নিশি ওর মায়ের কথা শুনে চলে যায় ওখান থেকে। হাসপাতালে বড় ডাক্তারের কেবিনে যায়। ডাক্তারের নাম শিলা। নিশি, তুমি এখানে? ডাক্তার, গোসল করব। আচ্ছা, ওই যে ওয়াশরুম, যাও। নিশি গোসল করে তারপর বের হয়ে শিলার কাছ থেকে জায়নামাজ নিয়ে আসে। নিলয়কে যে রুম চিকিৎসা প্রদান করা হচ্ছে, নিশি সেখানে আসে। রুমের পাশে একটা জায়গা নিশি নামাজ পড়া শুরু করে। ওর মা আর বাবা দেখে অবাক হয়ে গেছে। তাদের খ্রিস্টান মেয়েটা নামাজও পড়েছে। মুসলমানদের মতো করে নিশি 2 রাকাত নফল নামাজ আদায় করে মোনাজাত ধরে। জামিলা আর জিহানের হাত পা কাঁপছে। মাথাটা যেন ওদের চক্কর দিতে শুরু করেছে। কি করবে যা বলবে বুঝতে পারছে না। একটা অচেনা ঘোরের মধ্যে পড়ে দুজন নিশিকে দেখছে। নিশি নামাজে বসে মোনাজাত করে বলতে থাকে, হে ওপরওয়ালা, আমি যখন খ্রিস্টান ছিলাম তখন বিশ্বাস করতাম যিশু সব কিছু স্রষ্টা। তিনি মানুষ রূপে এই জগতে এসে সবার ভালো করেছেন। কিন্তু যখন ইসলাম ধর্ম পড়লাম, বুঝলাম যিশু সৃষ্টিকর্তা হতে পারে না, মানুষ সে একজন, আর তাকে সৃষ্টি করেছেন আপনি। আমি আপনাকে বিশ্বাস করি, যদি আপনি সত্যি হন তাহলে নিলয়কে সুস্থ করে দেন। আমি আপনাকে, আপনার ধর্মকে, আপনার একত্ববাদে বিশ্বাস এনেছি, দয়া করুন প্রভু। নিশি নামাজ শেষ করে উঠে দাঁড়ায়। ডাক্তারও বের হয়। নিশিকে বলে, চিন্তার কারণ নেই, পেশেন্ট সুস্থ আছে, সব কিছু করেছি। এখন জ্ঞান ফিরলেই সে সুস্থ, জ্ঞানও ফিরবে দ্রুত। আর চিন্তার কারণ নেই, সব জায়গায় ভালোভাবে চেক করেছি, অনেক মেরেছিল তাকে, এখন সুস্থ। আসি।
ডাক্তার চলে যায়, নিশি প্রথমেই তার মা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, কিন্তু ওনারা এখনও যেন ঘোর কাটাতে পারেননি। নিশি দৌড়ে নিলয়ের কাছে আসে, নিলয়ের হাত ধরে নিলয়ের দিকে তাকিয়ে বলে, নিলয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমি আল্লাহর কাছে তোমাকে সুস্থতার জন্য প্রার্থনা করছি। তিনি আছেন, আমার কথাও শুনেছেন। আমি বিশ্বাস করি এখন তিনি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এবার পালা একসাথে থাকা, কেউ আলাদা করতে পারবে না, দেখে নিও। নিলয় চোখ মেলে তাকায়, নিশি পাশে বসে আছে। নিলয় তাকাতেই নিশি নিলয়কে জড়িয়ে ধরে। নিশিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিলয় বলে, তুমি ঠিক আছো নিশি? ওরা তোমাকে কিছু করতে পারেনি। ওরা তোমাকে মারতে চেয়েছিল। তোমার আঙ্কেলকে এমপি থেকে সরাতে চায়। তোমাদের সবাইকে পলাশ মারতে চায়। আমি জানি, তুমি কথা বলো না তো, তুমি রেস্ট করো, আমি আছি তোমার কাছে। নিলয় তাকিয়ে দেখে জামিলা আর জেহানও দাঁড়িয়ে আছে দূরে। নিলয় মাথা নিচু করে নিল। নিশি ওর মা বাবার দিকে তাকায়, নিলয়ের হাত শক্ত করে ধরে বলে, একটা গাধা তুমি, একা একটা ছেলেকে মারতে পারলে না? তোমাকে পেটাচ্ছিল, কিচ্ছু বলতে পারোনি? সে তোমাকে বারবার মারার হুমকি দিচ্ছিল, তাই তোমার জন্য মার খাচ্ছিলাম। না হলে এক ঘুষি মেরে ওর দাঁত সবগুলো ফেলে দিতাম। থামো, হয়েছে পালোয়ান। তুমি যে কি পারো আমি জানি। একা একটা ছেলের হাতে মার খায়, অর্কও বাহিরে পড়েছিল। কি একটা অবস্থা তোমাদের! বাচ্চা তোমরা, দুঘা বসিয়ে দিতা। কিন্তু আমার মারামারি অনেক ভয় করে। আসলে ছোট থেকে তো মা নেই আমার। মা মরে গিয়েছে চোখের সামনে। তারপর থেকে কেমন ভয় কাজ করত। সেজন্য আমি কখনো মারামারিতে জড়াতাম না, একা থাকি। চুপ থাকো। দেখেছো মা, নিলয় কতটা ভালো ছেলে। সে খালি মুসলিম বলে তোমরা মেনে নিচ্ছ না। সমাজের মানুষের কাছে জবাবদিহিতা করতে হবে, কিন্তু কেন? নিজের খেয়ে যা ইচ্ছা করতে পারবো না, তাহলে সেই সমাজ নিয়ে চলবো কেন? আমার নিলয়কে পেতেই হবে। দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না। বোঝো প্লিজ, তোমরা একটু বোঝো। তোমরা পাশে থাকলে আমি আঙ্কেলকে ছাড়াতে পারবো। জেহান সাহেব জামিলাকে নিয়ে বাইরে চলে আসে। তারা হাসপাতাল থেকেও বাইরে আসে। জামিলা আর জেহান নিশিকে নিয়ে হতাশ। তারা কি বলবে বুঝতে পারছে না। নিশি আর নিলয়ের ভালোবাসার কাছে ওদের মন দোটানায় পড়ে গিয়েছে। জামি, কি ভাবছো? আমি জানি না কি করব, তবে এই নিশিকে আটকে রাখা আর সম্ভব না। নিলয় ছেলেটা খারাপ না, কিন্তু আমাদের খ্রিস্টীয় সমাজে যদি কোনো ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েদের সাথে প্রেম করে জড়ায়, তাহলে তাকে একঘরেই করা হবে। সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। তাদেরকে কোনো সম্মান দেওয়া হবে না। তাকে বাইরেও বেরোতে দেওয়া যাবে না। এই রুলসটা কিন্তু আমার ভাই আয়েসি বানিয়েছিল। সেই ভাই হয়তো সে এমন করছেন। হ্যাঁ, কিন্তু আয়াস তো বলল নিশি মরে গেলেও করুণা করবে না। আমার মেয়ে কিছু যেন না হয়। নিলয়ের সাথে সে কত হ্যাপি। দেখলা না, নিলয়ের জন্য সে ধর্ম ছেড়ে দিয়েছে। উফ, আমার মাথা ঘুরছে। থাকুক ও ওর মতো, আমরা কিছুই বলবো না। আয়াস, ভাইকে বলো কি করব এখন। জেহান আয়াসকে কল করে বুঝিয়ে বলে দেয়। আয়েশ সাহেব সব শুনে বলে, আচ্ছা, তোমরা একটা কাজ করো, আপাতত নিশিকে কিছুই বলো না। এমন ভাব করো যেন তোমরা ওর এই রিয়াকশন বিষয়টা মেনে নিয়েছো, বা সেই জন্য বোঝে তোমরা তাকে কিছু বলছো না। আর সে ওর মতো নিলয়ের সাথে থাকুক, কিন্তু তাকে বলে দেবা সবার সামনে নিলয়কে সাথে না মিশতে বা কথা বলতে বারণ করবা। এভাবে বিয়ে অবধি চলো। তারপর বিয়ের দিন ওকে ঘুমের মেডিসিন দিয়ে সব কিছু রেডি করে ফেলবো। ফোনগুলো সরাবা। সেদিন ওর লোকদেরও কাছে আসতে দেবা না। তারপর ঘুম ভাঙবে, সোজা বিয়ে দেব। আয়েশ সাহেবের কথা শুনে ওরা কিছুটা স্বস্তি অনুভব করে। তারপর সেখান থেকে চলে যায়। পলাশের কাছে তার ছেলের লাশ চলে এসেছে। কফিন বক্সে রাজের লাশ দেখে পলাশ সাহেব কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। তিন্নি তো চিৎকার করে তার ভাইয়ের মৃত্যু কান্না শুরু করে দিয়েছে। সেদিন সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। পলাশ সাহেব মাটিতে কাদার মধ্যে বসে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। কবির ও পলাশের পাশে দাঁড়ানো। কবির সাহেব বসলো পলাশের পাশে। পলাশ কবির সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কবির বলে, রাজকে ওরা কবরস্থ করে। পলাশ সাহেব তার বড় ছেলে আদ্রিয়ানকে ফোন করে। আদ্রিয়ান জিসুক্কা বর্তমান নাম ওর। হ্যালো বাবা, কি হয়েছে? হঠাৎ ফোন করলে যে?
কি নিশির এত বড় সাহস? আমি আসবো বাবা সময় মতো, তারপর ওদের সবাইকে মারবো। তুমি চিন্তা করো না, আমি অলরেডি ওদের পরিবারের সদস্য হতে যাচ্ছি। সময় মতো টের পাবে। তোমাকে যেভাবে যেভাবে বলছি ঠিক সেভাবে কাজ করবা, এর বেশি কিছুই করবা না। নিজেকে সামলাও ড্যাড, আমি আসবো, রাখলাম এখন। বড় হবার পর থেকে রাজকে সবাই চিনলেও আদ্রিয়ানকে এখনো অবধি কেউ চেনেনি, দেখেওনি। কে আদ্রিয়ান বা দেখতে সে কেমন সেটা নিলয় ছাড়া কেউ জানে না। আপু ভেতরে আসবো? হাসপাতালে কেবিনের দরজায় দাঁড়িয়ে জেরিন কথাটা বলল। অর্ক আর নিলয় আছে এই রুমে, দুটো বেড রাখা। জেরিনকে আসতে বলে নিশি। জেরিনের হাতে হটপট। জেরিনকে বলে, কি ব্যাপার, খাবার কোথায় পেয়েছিস? আর এটা তো আমাদের বাড়ির হটপট, এটা দিয়ে কোথা থেকে খাবার আনছিস? বাড়ি থেকে আনছি। তুই রান্নাও শিখেছিস আর মা দেখেনি? মা দেখবে মানে? মা নিজেই তো রান্না করে পাঠালো সবার জন্য। হ্যাঁ। কি বলিস? তার মানে কি মা কিছু বলেছে? না, মা বলেছে খাবার নিয়ে যা। নিশি বা নিলয় দুজনেই না খেয়ে আছে, পরে পাঠিয়ে দিল, নিয়ে চলে আসলাম। বাসা থেকে প্লেটও দিয়েছে। যাও হাত মুখ ধুয়ে আসো, খাবার বেড়ে দিচ্ছি। নিশি খুশিতে চমকে ওঠে। জামিলা কিছু বলল না দেখে সে একদম অবাক। খুশি হয়ে ফ্রেশ হতে যায়। জেরিন খাবার ভিড়ে অর্কের কাছে যায়। নিশিও আসে। দুজনে একসাথে বসে নিলয় ও অর্ককে খাইয়ে দিতে থাকে। এভাবে কিছুদিন চলে যায়। অ্যানিমাসের কোনো খোঁজ নেই। রিফাতেরা এখন স্বাধীন। রিফাতেরা কেবল অ্যানিমাসের অপেক্ষা করছে। আর সাহেবও অ্যানিমাসের কোনো খোঁজ পাচ্ছে না। একবার অ্যানিমাসকে ডেকেছে সে, কিন্তু এরকমটা কখনো হয়নি। যে কোনো সময় অ্যানিমাস আয়েশে রিপ্লাই করেছে। তাহলে অ্যানিমাস এখন কোথায়? সে কি বাংলাদেশ থেকে চলে গিয়েছে? দেশেও তেমন কোনো ঘটনা ঘটেনি। অ্যানিমাস নেই, সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। নিলয় এখন অনেকটা সুস্থ। কালকে ঈদ। নিলয় এখন নিজের বাসায় আছে। বিকালের দিকে নিশি বাড়ি থেকে বের হচ্ছে। আয়েশ, জামিলা আর জেহান বসে আছে একসাথে। নিশি বের হচ্ছিল, জামিলা ডাক দেয়, নিশি কোথায় যাচ্ছিস? বাহিরে যাব। তোকে না বলছি সন্ধ্যার পর বাড়ির বাইরে যাওয়া নিষেধ? হ্যাঁ, কালকে তো ঈদ। তো তোর কি? আমার কি মানে? কালকে ঈদ আর নিলয়কে আমি পাঞ্জাবি দেব না? শপিং মলে যাব, নিলয়ের জন্য পাঞ্জাবি কিনবো, তারপর ওকে দিয়ে ফিরবো। নিশি, তুই কি একটুও বুঝছিস না এই সম্পর্ক কখনো মেনে নেওয়া সম্ভব না? সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। আচ্ছা যাও, জলদি ফিরিও। আর মানুষের সামনে নিলয়ের থেকে দূরে থেকো। দাঁড়াও, জেরিনকে সাথে নাও, তাহলে মানুষের সন্দেহ কম হবে। আচ্ছা জেরিন। জেরিন দৌড়ে আসে। জামিলারা অবাক হয়। জামিলা প্রশ্ন করে, কি ব্যাপার, তুই কি আগে থেকে রেডি ছিলি? নিশি ডাকতেই চলে এসেছিস? মানে না, জলদি ফিরবো, বাই। নিশি আর জেরিন চলে আসে। দুজনে মার্কেটে আসে। নিলয়ের জন্য দুটো পাঞ্জাবি কেনে নিশি। জেরিন অর্কের জন্য পাঞ্জাবি কেনে। নিশি তার লোকদের মধ্যে যারা মুসলিম তাদের সবাইকে একটা করে পাঞ্জাবি, কিছু টাকা আর বাড়িতে রান্নার জন্য বাজার সবকিছু করে দিয়েছে। আরও একদিন আগে সবাই নিশির এমন কাজে অনেক খুশি। নিশি পাঞ্জাবি কিনে নিলয়ের বাসায় আসলো। কলিং বেল বাজাতে নিলয় দরজা খুলে দেয়। নিশির মাথায় ওড়না দেওয়া, মুখের উপরে কিছুটা চুল এলোমেলো হয়ে পড়ে আছে। নিশির চেহারাটা গোল। নিশির মুখ থেকে চুলগুলো সরিয়ে কানে গুজে দেয় নিলয়। তারপর রুমে নিয়ে আসে। বিছানায় বসে দুজন। অর্ক আর নিলয় তাকিয়ে দেখে দুজনের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। নিশি বলে, ঈদ মোবারক জামাই। পুরাই মুসলিম বউদের মতো ভাব। তাই এখানে এই সন্ধ্যায় কি করো? কালকে তো ঈদ, এর জন্য তোমার পাঞ্জাবি নিয়ে এসেছি। তোমরা তো পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়ো। কিন্তু এসবের দরকার ছিল না। হ্যাঁ, তোমার সাথে আমার প্রথম ঈদ, তোমাকে আমি পাঞ্জাবি দিব না তা কি হয়? এই নাও, আর ঈদের দিন আমাকে নিয়ে ঘুরবা। নিলয় আর নিশি গল্প করে। অর্ক আর জেরিন দাঁড়িয়ে আছে বারান্দায়। জেরিনের হাত ধরে অর্ক বলল, দেখছো, বললাম না নিলয় ভাইয়া সবকিছু সামলে নিতে পারবে। কিন্তু সব তো করলো আপু। নিশি আপু কত মার খেয়েছে জানো না? কি যে খারাপ লাগছিল আপুর জন্য। আপুকে কেউ কখনো মারেনি, কিন্তু জিজুর জন্য আপু অনেক মার খেয়েছে।
হুম, ভাবি দেখতে অনেক সুন্দর। কি বললাম? আমার দিকে না দেখি আপুর দিকে নজর তোমার? দাঁড়াও, জিজুকে বলছি এক্ষুনি। না না, মজা করেছিলাম। ওরা চারজনে গল্প করে। নিশি রাত করে বাড়িতে ফেরে, কিন্তু কেউ কিছু বলল না। বললেও বা কি, নিশি কারো কথাই শোনে না। নিলয় অর্ককে বলে, মাসুমেরা কোথায়? ওদের কাজ কত দূর? ফাইল রেডি সব কিছুর? হ্যাঁ ভাইয়া, সব রেডি, জাস্ট প্রিন্ট করতে হবে। জলদি বের করো, সময় নেই হাতে, এখনই করতে হবে। অর্ক কম্পিউটারে বসে নিলয়ের কথা মতো সব কিছু রেডি করে। 10 মিনিটের ভিতরে সবগুলো ফাইল বের করে। একটা কভারে সবগুলো আটকে দিয়ে নিলয় মাসুমকে কল দেয়। মাসুম আসে। মাসুম, রাতের ভিতরেই ফাইলটা মেহরাব সাহেবের হাতে দিতে হবে। আমি ওনাকে ফোন করে বলে দিয়েছি তুই যাবি। ওনার বাড়ির সামনে যে সিসি ক্যামেরার সামনে একটা সাদা কাগজে লিখবি 3 স্টার, তাহলেই তিনি তোকে ভিতরে আসতে দেবে। মাসুম চলে যায় সেখান থেকে। নিলয় হাফ ছিঁড়ে বাঁচে। ওদিকে নিশির রুমে পায়চারি করছে। নিলয়ের ভাঙা ফোনটার দিকে নজর যায়। মনে পড়ে জিসানের বলা কথাগুলো। কি হয়েছে আপু, কোনো সমস্যা? মনে মনে নিশি বলে, আচ্ছা, রাজ তো লোক পাঠিয়েছিল নিলয়কে তুলে নিয়ে যেতে, তাহলে সেখানে যখন আমি গেলাম কোনো লোক দেখলাম না কেন? সে তো আমাকে ফোন করেছিল মারবে বলে। পাশেও কতগুলো লোকের চিৎকার শুনছিলাম, কিন্তু যখন আমি গেলাম তখন কেউ ছিল না কেন? আমাকে মারতে তো কখনো রাজ একা থাকবে না, তাহলে ওর লোকগুলো কোথায় গেল? এমনকি আমি রাজকে মারলাম, তখনও ওর লোকগুলো আসলো না। নিলয়কে একা মারছিল সে, কিন্তু ডাক্তার বলেছে নিলয়কে অনেকজন মিলেই মারছিল। তারা কোথায়? নিশি কথাগুলো ভাবতে ভাবতে ফোন দেয় জিসানকে। জিসান রিসিভ করেই বলে, না মানে কালকে তো ঈদ, ঘুরতে যাব নিলয়কে নিয়ে। যদি কাজ না থাকে তোর তিন্নিকে নিয়ে আসিস। সৈকত আর খুশি, বাদল আর মারিয়া আসবে ঘুরতে। আচ্ছা। জিসান শোন। হ্যাঁ বলো আপু। সেদিন নিলয়কে তুলে নিয়ে গেছিল, গাড়িতে কয়জন ছিল? তা ছিল 4-5 জন। কেন? আমরা যখন নিলয়কে বাঁচাতে ফ্যাক্টরি গিয়েছিলাম সেদিন কেউ ছিল না। রাজ একাই নিলয়কে মারছিল। এটা কি সম্ভব? রাজ কিন্তু আমাকে মারার প্ল্যানে নিলয়কে নিয়ে গিয়েছিল, তাহলে রাজ নিশ্চয়ই সাথে লোক রাখবে। সেটা তো ভেবে দেখিনি, কিন্তু তাই কি হতে পারে ওরা চলে গেছে? রাজকে রেখে চলে গেছে যেখানে নিলয় নিজেই নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছিল। এরকম একটা ছেলেকে না মেরে কেন যাবে? ভয় তো যায়নি। তোরা কি আমাকে ফেলে চলে যাবি? না আপু, কিন্তু কিছুই জানি না। নিলয়কে জিজ্ঞেস করবা কি কি হয়েছিল, বলে দিবে। সেটাই। নিশি ফোন কেটে দেয়। নিলয়কে কল করে নিশি। নিলয় রিসিভ করে না। ফোনটা ভাইব্রেট হচ্ছে, কিন্তু কোনো রিসিভ হয় না। নিলয় তাহলে কোথায়? রিফাতেরা পিসির সামনে বসে সব কিছু দেখছে। হঠাৎ স্ক্রিন ডার্ক হয়। অ্যানিমাস আসে স্ক্রিনে। অ্যানিমাস বসে আছে একটা চেয়ারে, মুখে হ্যাকার মাস্ক পরানো। অ্যানিমাস রোবোটিক ভয়েস ব্যবহার করে বলল, তোমাদের জন্য একটা মিশন আছে। মিশনটা হলো পুলিশ কাস্টাডিতে একজন কিলার আছে, ওর নাম শুভ্র। তাকে ডিজিটাল প্রিজনে ফাঁসি দিতে নিয়ে যাবে। সেই প্রিজনের সব কিছু নষ্ট করতে হবে, তাকে ছাড়াতে হবে। কি ডেঞ্জারাস কিলার শুভ্র? কিন্তু কেন? ও যদি ছাড়া পেয়ে আবার কাউকে মারে? প্রশ্ন নয়, যেটা বললাম সেটা করবা। ডিজিটাল প্রিজন হাই সিকিউরিটি দিয়ে লক থাকবে। তাকে ছাড়িয়ে বাইকে করে নিয়ে যাবে। আমি যে ঠিকানা দেব সেখানে। আচ্ছা স্যার। অ্যানিমাস স্ক্রিন থেকে চলে যায়। রিফাত অবাক হয়। অ্যানিমাসকে ভালো ভেবেছিল, কিন্তু অ্যানিমাস একটা কিলারকে ছাড়ানোর জন্য এখানে এসেছিল। কিলারটা হলো একসাথে 3টে খুন করেছিল, তাও অনেক সাইকোভাবে। সেই শুভ্রকে ছাড়াতে চাই কেন অ্যানিমাস? স্যার কি করব? শুভ্রের সব হিস্ট্রি বের করো আগে। জানতে হবে শুভ্র আগে কি করতো, কে ছিল। আচ্ছা শুরু করি তাহলে। ওরা সবাই একসাথে বসে শুভ্রের ব্যাপারে সবকিছু খুঁজে বের করতে শুরু করে। এদিকে আয়াস সাহেব বসে আছে অফিস রুমে। স্প্যানিশ ভাষায় লেখা, অ্যানিমাস কোথায় তুমি? তিনি কপালে হাত রেখে চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎ একটা টুং করে মেসেজ আসে ফোনে। আয়াস সাহেব ফোনটা হাতে নিয়ে চোখের সামনে ধরে। ব্ল্যাঙ্ক নাম্বার থেকে মেসেজ। স্প্যানিশ ভাষায় আমাকে ডাকলেন যেন কেউ না বুঝতে পারে। বুদ্ধিটা কিন্তু ভালো। আয়াস সাহেব প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু মেসেজটা 2বার পড়ার পর বুঝতে পারে অ্যানিমাস চলে এসেছে। আয়াস সাহেব সোজা হয়ে বসলো। তাড়াতাড়ি রিপ্লাই দেয়,
এনিমাস তুমি আসছো, কতদিন ধরে তোমার অপেক্ষা করছি। এতদিন কোথায় ছিলে? আয়াস সাহেব প্রেম করেছেন কখনো? অ্যানিমাসের প্রশ্ন শুনে আয়েশ সাহেব প্রথমে অবাক হয়। কি বলবে বুঝতে পারছে না। চোখ থেকে চশমাটা খুলে মুছে নিল। তারপর ফোনের দিকে তাকিয়ে বলে, এটা কেমন কোশ্চেন? এতটা অপেক্ষা নিয়ে মানুষ দুটো কাজে বসে থাকে। এতটা আগ্রহ নিয়ে দুটো কারণে অপেক্ষা করে মানুষ। একটা হলো প্রেমের জন্য, আরেকটা হলো টাকার জন্য। আরেকটা আছে, সেটা হলো বন্ধুর জন্য। এটা ভুল। বন্ধুর জন্য কেউ অপেক্ষা করে না। এই যে আমি করলাম তোমার জন্য। হ্যাকার কখনো কারো বন্ধু হয় না। তো বলুন, প্রেম কয়টা করেছেন? আয়েশ সাহেব বড় ঢোক গিলল। তারপর মুচকি হাসে। অ্যানিমাস সবটাই দেখছে। অ্যানিমাসের কাছে আয়েশ সাহেবের সিসি ক্যামেরার অ্যাক্সেস আছে। অ্যানিমাস বলে, মানুষের প্রেমের গল্প শুনতে অনেক ভালো লাগে। হ্যাঁ করেছিলাম, একজনকে ভালোবেসেছিলাম কিন্তু সে আমার হয়নি, তাই সে ভালোবাসার পিছনে আর ছুটিনি। কত কি করেছি তাকে পাওয়ার জন্য। ওর স্কুল সময়ের বসে থাকতাম শেষ হওয়া অবধি। তার সাথে একটু কথা বলার জন্য কত ছুটোছুটি করেছি, একটু দেখার জন্য ঘন্টার পর ঘন্টা ওর বাড়ির সামনে হেরেছি। কিন্তু আফসোস, সে আমার হয়নি, সে অন্য কারোর, সে আমার না। এসব ভালোবাসা আমার কাছে বিষাক্ত। কারো প্রেম সহ্য হয় না আমার। ভালোবাসা তো দোষের ছিল না আমার তো কোনো খুঁত ছিল না ভালোবাসায়। সব কিছু উজাড় করে দিয়ে ভালোবেসেছিলাম, সবটা দিয়ে তাকে চেয়েছি, প্রার্থনাতে গডের কাছেও চেয়েছি, কিন্তু সে আমার হয়নি। এর জন্য মনে প্রচণ্ড রাগ জিদ জন্মে, তাই না? হ্যাঁ। অ্যানিমাস কিছু বলল না। আয়েশ সাহেব আবার চোখ থেকে চশমা খুলে মুছে নিল। চোখের কোণায় পানি তার। অ্যানিমাস বলে, হ্যাকার কখনো বন্ধু হয় না মিস্টার আয়াস, আর আপনি নিজেকে সামলে রাখবেন। দাঁড়াও, বাসা থেকে ফোন করেছে। হ্যালো ভাইয়া, নিশ্চয়ই আবার পাগলামি শুরু করছেন। নিলয়কে ফোন করছেন 3 ঘন্টা যাবত, কিন্তু নিলয় ফোন তুলছে না। মিরাজ মেসেজ করেছেন কিন্তু রিপ্লাই করছে না বলে নিচে পুরো বাড়ি ভাঙচুর করা শুরু করে দিয়েছে। এই মেয়েকে নিয়ে কী করবো? নিশি আবার এসব শুরু করেছে। ওর মাথা থেকে নিলয়ের ভূত বের করতে হবে। নিলয়কে মেরে ফেলবো আমি। না না, এটা করো না, তাহলে নিশিকেও বাঁচাতে পারবো না। ও জানে নিলয় যদি গুম হয় তাহলে সব দোষ আমাদেরকে দেবে, আর নিশিকে নিলয় ছাড়া কতটা করা অসম্ভব। আচ্ছা, নিশিকে বলো যে নিলয়ের সাথে কথা বলে বাড়িতে ইনভাইট করতে কাল। নিলয়ের সাথে আমার কথা বলবো। আচ্ছা বলছি। হ্যাঁ বলো, তবে একটু ঠান্ডা হও আর কি। আয়েশ সাহেব ফোন কেটে দিল। অ্যানিমাসকে মেসেজ দেয়। অ্যানিমাস এখনো আছে, না হলে আয়েশ সাহেব মেসেজ করতে পারতেন না। ব্লক করা হয়নি এখনো। অ্যানিমাস, তোমাকে খুঁজছিলাম। একজনের ফোন হ্যাক করতে হবে, হেল্পটা করে দিবা প্লিজ। আচ্ছা, নাম্বার পাঠিয়ে দেন। আচ্ছা দিচ্ছি। আয়েশ সাহেব নিলয়ের নাম্বার অ্যানিমাসকে পাঠিয়ে দেয়। অ্যানিমাস এবার আয়েশকে ব্লক করে। আয়েশ এবার স্বস্তির একটা নিঃশ্বাস নিয়েছে। টেবিলের ওপরে নিলয়ের নতুন কেনা ফোনটা বাজছে। অবশ্য ফোনটা নিশির গিফট করা। একদিন হয়েছে ফোনটা কিনে দিয়েছে নিলয়কে, কিন্তু 3-4 ঘন্টাতেই নিলয়ের ফোনটা কমপক্ষে 1000 বার বেজেও চলেছে। নিশি আর পারছে না। সে ক্লান্ত শরীরে সোফাতে বসে বলে, আমার নিলয়কে তোমরা কোথায় রেখেছো? তাকে আমি ভালো ছেলে দেখে আসলাম, আর তোমরা কি করেছো যে এখন আমার ফোন ধরছে না? বুঝেছি, তাকে বাসা থেকে তুলে নিয়ে গেছো। আমি তোমাদের সব কয়টাকে দেখে নেব। কি পাগলামি করছিস বলতো? প্রেমে কি অন্ধ হয়ে গেছিস? যেতাম না যদি না তোমরা ওকে মেরে ফেলার হুমকি না দিতে। উফ, তোকে নিয়ে কি করব? বাড়ি থেকে বের করে দিবা? দাও, সেটা করতে ইচ্ছে করছে, কিন্তু করবা না, কারণ ভালো করেই জানো আমি কোথায় যাব। 1 ঘন্টার মধ্যে যদি নিলয় ফোন না ধরছে, আমার সাথে যদি কথা না বলছে, আমি থানাতে চলে যাব। তোমরা নিলয়কে মারছো। নিশির কথা শুনে ওর মা বাবা দুজনার দিকে তাকিয়ে আছে। কি করবে বুঝতে পারছে না, তবে মনে মনে না চাওয়া সত্ত্বেও বলছে, হে গড, নিলয় যে জলদি কথা বলে নিশির সাথে। ছেলেটা যে কি করছে। জেহান সাহেব নিজেই কল দেয় নিলয়কে। ওরা অবাক হয়। এই মেয়ে ওদের কাছে এত পাগলামি করছে, কি যে হবে। কয়েকবার রিং হওয়ার পর নিলয় রিসিভ করলো। স্যার আপনি? ওই তুমি কোথায় ছিলেন? নিশি কতবার ফোন করেছে, কল রিসিভ করনি কেন? স্যার, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ভেবেছি। সব কিছু তো আপনাকে বলতাম, আমার অভিভাবক বলতে আপনি আছেন।
আসলে আপনাকে আমি অনেক সম্মান করি, সেই সম্মানার্থে একটা জিনিস ভেবেছি। দেখো নিলয়, আমাকে তুমি ইমোশন করো না, আমি রেগে যাচ্ছি তোমার উপরে। রেগে থাকুন আর যাই করুন, আমাকে মেরেও ফেলতে পারেন, কিন্তু আপনার রাগটা তো হওয়াটা স্বাভাবিক। আপনার আদরের মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছি, কিন্তু স্যার প্রপোজটা নিশিই করেছিল আগে। তবে ভালোবাসি আমিও। আমি জানি ভুল করেছি, আমি শাস্তি হিসেবে ভেবে নিয়েছি আমি আর নিশির সাথে কথা বলবো না, নিশির থেকে অনেক দূরে সরে যাব। আমি চাই না আমার জন্য আপনাদের মান সম্মান চলে যাক। আমার কষ্ট হলেও শাস্তি হিসেবে এটাই কি যথেষ্ট নয় আঙ্কেল? নিলয়ের কথা শুনে জেহান একদমই চুপ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। ফোনটাও স্পিকার দেওয়া, জামিলাও শুনছে কথাগুলো। নিলয় বলে, আজ থেকে শুরু নিশির থেকে দূরে যাওয়া, আর কখনো আসবো না আপনাদের সামনে। ভালো থাকবেন। এ প্রেম কখনো মিলনে লেখা নেই, তবুও সবশেষে আপনাদেরকে অনেক সম্মান করি, ভালোবাসি। প্রয়োজন পড়বে না, তবু যদি কখনো মনে হয় নিলয়ের প্রয়োজন, জাস্ট একবার বলবেন, আমি তখনই হাজির। নিলয় আর অর্ক বসে আছে। নিলয়ের কথা শুনে অর্ক তো অবাক, হাঁ করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় কি পাগল হয়ে গেল? সে কি বলছে নিজে মনে হয় বুঝতে পারছে না। নিলয় চুপচাপ বসা। হঠাৎ কিছু একটা ভাঙার শব্দ শুনতে পায় সবাই। জেহান বলে, নিলয় ফাইজলামি করো, তুমি জানো ভালো করে আমার মেয়েকে তোমাকে না পেলে কি করতে পারে। কোথাও যাওয়া হবে না, নিশির সাথে থাকবে, যা হবে পরে দেখা যাবে। নিশি মারা যাবে নিলয়, তুমি বুঝতে পারছো না? কিন্তু মায়ের মতো যে আন্টি আমাকে আদর করতো তাকে কষ্ট দিয়েছি, এটা অন্যায় স্যার। আমি নিশিকে বুঝিয়ে চলে যাব। ওই কিসের বোঝানো? হ্যাঁ, তুমি আমার ছেলে ছিলে, থাকবে। তুমি তো দেখি নিশির থেকেও পাগল। তুমি যদি নিশিকে বোঝাতে চাও তাহলে সে ভাববে আমরা কিছু করেছি, তাই তুমি এমন করছো। এসব বাদ, তুমি এখনই বাসায় আসো, এখনই নিশির সামনে আসবা, কোনো দেরি করবা না। আসবা মানে আসবা, আর যেন ফোন না দেওয়া লাগে। জামিলা বেগম কথাগুলো বলে ফোনটা কেটে দেয়। নিলয় অর্কের দিকে তাকায়। অর্ক এখনো হাঁ করে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় মুচকি হেসে উঠে দাঁড়িয়ে বলে, কি বুঝলি? ভয় পেয়েছিলি নাকি? ভাইয়া তুমি একটে জিনিয়াস। আঙ্কেল আন্টির সাথে এইভাবে ব্যাকপাস করে হঠাৎ ক্রাউন্ড অ্যাকাউন্টে গোল দিয়ে আমি অবাক। রেডি হয়ে নে, যেতে হবে শ্বশুরবাড়ি। অর্ক হাসতে থাকে। এই নিলয়কে সব দিক দিয়ে ভরসা করা যেতেই পারে। নিলয় আর অর্ক রেডি হয়ে জেহানদের বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু নিশি আরো পাগলামি বাড়িয়ে দেয়। রাতে খাবার খেতে বসে নিশি। অনেকবার কল করেছে, নিলয় রিসিভ করেনি বলে এখনো সে খায়নি। রাত 1টা বেজে গেছে, নিশি থামছেই না, চিৎকার করে চলেছে। জেহান সাহেব পায়চারি করছে উঠোনে। এই মেয়েকে কিভাবে তারা সামলাবে? রিফাত এখান থেকে 11 বছর আগের সব পত্র পত্রিকা, লাইভ ফুটেজ, টিভি চ্যানেলের ধারণকৃত সব খবর বের করে, যেগুলো শুভ্রকে নিয়ে বানানো। অনেক নিউজ তারা কালেক্ট করে জানতে পারে শুভ্রের খুনের ব্যাপারে। শুভ্র 3 জনকে কুপিয়ে মেরেছিল। তখন শুভ্রের বয়স ছিল 15 বছর। 11 বছর পর তাকে ফাঁসি দেওয়ার হুকুম জারি করা হয়েছে আদালতে। সেসবও রিফাতেরা কালেক্ট করেছে। 15 বছর বয়সী শুভ্র 3 জনকেই খুন করে। গলাতে, মুখে, বডিতে কোপানো চিহ্ন দেখা যায়। এতটা আর ক্ষোভ নিয়ে শুভ্র 3 জনকে মেরেছিল। সেই 3 জন ছিল শুভ্রের মা, বাবা আর বোন। কিন্তু কেন শুভ্র সেই 3 জনকে মেরেছিল এটা কেউ জানে না। এমনকি শুভ্রকে রিমান্ডেও নিয়ে যাওয়া হয়েছিল কারণ জানার জন্য। কিন্তু শুভ্র এমনি কথা বলেও যখনই বা যতবারই খুনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, শুভ্র তখনও কারণ বলেনি। রিমান্ডে মার খেতে খেতে কতবার অজ্ঞান হয়েছে, কিন্তু তবুও শুভ্র কারণ প্রকাশ করেনি। এমনকি যতবারই শুভ্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই সব কিছুর প্রমাণের উপর ভিত্তি করে শুভ্রকে 10 বছর জেলে রাখা হয়। তারপর 26 বছর বয়স হলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। সেই রায়ের শেষ তারিখ ঈদের পরে, আর সেদিকে শুভ্রকে রিফাতেরা ছাড়াতে চলেছে। কিছুই করার নেই ওখানে ওদের এখন, কারণ ওরা অতীতেও কোনো না কোনো কিছু করে রাখছে, যার ফুটেজ অ্যানিমাসের কাছে আছে। অ্যানিমাস সেটা জানিয়েছে, তাই ওদের এখন পুরো অ্যানিমাসের জন্যই কাজ করতে হবে। সবাই একসাথে লেগে পড়ে।
স্যার, ডিজিটাল সিস্টেম প্রিজন ভ্যানটা রাত 3টার দিকে বের হবে কেন্দ্রীয় কারাগার থেকে। এক গাড়ি পুলিশ সহ গাড়িটা যাবে ফাঁসির মঞ্চে। 1 ঘন্টা সময় লাগবে যেতে। এই ঘন্টার ভিতরে গাড়িটার দরজা ওপেন করতে হবে। আমাদের লোক বাইক নিয়ে গাড়িটার চারপাশে স্টিকি বম লাগাবে, তারপর ব্লাস্ট করব। তারপর শুভ্র বাইকে করে নিয়ে এনিমার্সের পাঠানো ঠিকানায় পৌঁছে দেব। প্ল্যান ফাইনাল। ওরা সেই প্ল্যান অনুসারে একটা ছক তৈরি করতে থাকে। নিলয় নিশিদের বাড়িতে আসলো। মেইন দরজার সামনে জেহান পায়চারি করছে। নিলয় ওনার সামনে এসে দাঁড়ায়। নিলয়কে দেখে জেহান জড়িয়ে ধরে। নিলয় অবাক হয়, সাথে অর্ক অবাক হয়। জেহান নিলয়কে জড়িয়ে ধরে বলে, বাবা আসছো, আমার মেয়েটাকে বাঁচাও। কিছুতেই ওকে আমরা শান্ত করতে পারছে না, না কি কী সব করছে। বাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে, ছুরি ব্লেড দিয়ে ঘুরছে। বারবার বলছে তোমরা যদি এলাকে কিছু করো তাহলে আমি ইজিকে মেরে ফেলবো। ওকে নিয়ে আর পারছি না বাবা। নিলয় কিছু বলে না, ভেতরে যায়। তারপর নিলয় আসে জেহান সাহেবের বাসায়। তখন রাত প্রায় 1:30 বেজে গিয়েছে। চিন্তা করবেন না আঙ্কেল, আমি নিজের লিমিট বুঝি। আপনার অসম্মান হয় এমন কোনো কাজ আমি করব না। নিলয় কথাটা বলেই ভেতরে আসে। নিশি ড্রয়িং রুমে এসে একটা দামি ফুলদানি কাচের জানালার দিকে ছুঁড়ে মারতে যাবে, তখনই জামিলা এসে নিশির সামনে দাঁড়ায়। নিশি, ফুলদানিটা রাখ, ওটা অনেক দামি এন্টি জিনিস, প্লিজ রাখ। সামনে থেকে সরে যাও বলছি। তোমরা নিলয়কে কি বলছো সেটা আগে আমাকে বলো। তুই বুঝছিস না কেন? নিশি ওটা রেখে দাও। নিলয়ের গলা শুনে নিশি পেছনে ঘুরে তাকায়। নিলয়কে দেখতে পায় সে। জামিলা বেগম ছুটে আসে নিশির কাছে। ফুলদানিটা নিশির থেকে নিয়ে হাত ছেড়ে বাঁচেন। নিশি দৌড়ে নিলয়ের কাছে আসে। নিলয়কে সবার সামনে ফুটেজ ধরে বুকে মাথা রেখে কাঁদতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, কোথায় ছিলে তুমি? কতবার তোমাকে ফোন করেছি, অর্কের নাম্বারেও কল করেছি, কেউ রিসিভ করেনি। কোথায় গিয়েছিলে আমাকে রেখে? কত চিন্তা হয়েছে জানো তুমি? কত কি করেছি। ওরা আমাকে বাসা থেকেও বের হতে দেয়নি। তোমার কাছে থাকবো আমি, আমাকে নিয়ে যাও প্লিজ। আচ্ছা নেব, সময় হোক। তোমাকে আমি খেতে বলেছিলাম, খাওনি কেন? তুমি ফোন ধরোনি কেন? তাতে কি, খেয়ে নিবা না? তোমাকে ঠিকমতো খেতে বলেছিলাম। কেন শোনো না আমার কথা? বলেছিলাম না বাসায় পাগলামি করবা না, মা বাবার সাথে চিল্লাবা না, কিন্তু এসে দেখি তুমি সব করে ফেলেছো। এমন করলে আমি চলে যাব। আর যদি কখনো ওনারা আমাকে বলে নিশি বেয়াদবি করছে, তাহলে কিন্তু আমি আর তোমার সামনে আসবো না। না না, আমি সব শুনবো। এমন করো কেন? সরি তো, খালি বকা দেয়। আচ্ছা এখন ছাড়ো, খাবার খেতে হবে। আসো আন্টি, খাবার দেন। পুরো বাড়িটা তখন একদম শান্ত। জামিলা আর জেহান দুজনে রান্নাঘরে। জামিলা বলে, তোমার মেয়ে দেখেছো নিলয় কেমন বাধ্য? যখনই সে আসলো তখনই একদম চুপ। এখন থেকে তোমার মেয়েকে সোজা করতে হলে নিলয়ের কাছে বিচার দিব। এটা নিশিকে বলা লাগবে, না হলে তোমার মেয়ে একদমই সোজা হবে না। কাউকে ভয় করে না তোমার মেয়ে, আর নিলয়ের সামনে পুরো বাচ্চা। কি মনে হচ্ছে এটা? হে গড! হঠাৎ দুজনকে কিন্তু বেশ মানিয়েছে বড়, কিন্তু আফসোস নিলয় মুসলিম। যদি এমনটা না হতো তাহলে এদের প্রেমটা আমরা মেনে নিতাম। ওর কাছে শ্রেষ্ঠ মা বাবা হতে পারতাম। ঠিক, বাট তোমার এই মেয়েকে আমি ঠিক করতে পারবো না। তোমার বড় ভাই যত জোর করবে নিশি তত বেয়ারা হয়ে যাবে। এটা ঠিক। আচ্ছা চা, খাবার নিয়ে যাও। জামিলা বেগম একটা প্লেটে খাবার নিয়ে আসে, নিলয়ের হাতে দেয়। নিলয় মাখিয়ে নিশির দিকে বাড়িয়ে দিল। নিশি হাঁ করে মুখে নিয়ে খেতে থাকে। নিশিকে খাইয়ে দিতে থাকে নিলয়। জামিলা আর জেহান দুজনে আড়ালে দাঁড়িয়ে নিশির কাণ্ড দেখতে থাকে। জামিলা বলে, শোনো, নিশির সাথে নিলয়ের রিলেশনটা মেনে নাও। ওরা না হয় এখান থেকে চলে যাক, অন্তত বলতে পারো যে নিশিকে কোথাও পাঠিয়ে দিয়েছি। আমি তাই ভাবছি, কিন্তু মিসিকে যদি এটা বলি সে আরো পাগলামি করতে পারে, তাই ঠিকঠাক থাকে না। তাকে বললে আজকে দান দাম আপনারা, এখন সমস্যা হবে। ঠিক বলছো,
নিশি সবটা খাবার খেয়ে নেয়। নিলয় পানি খাইয়ে দিয়ে বলে, এবার থাকো, আমি যাই। না, কেন যাবা? এখনই তো আসলে, আর একটু থাকো। কিন্তু অনেক রাত হয়ে গেছে। না, অনেক রাত হয়নি, মাত্র 2টা 2:30 বাজে। এমন করো কেন? চলে যেতে চাও কেন? সকালে তো ঈদ আছে আমাদের। আচ্ছা শোনো, আর একটু থাকো, নিশি ঘুমালে যেও। জামিলা বেগমের কথা শুনে নিলয় আর কিছু বলল না। নিশি এসে নিলয়ের বুকে মাথা রেখে বসে থাকে। জামিলা জেহানকে বলে, চলো ঘুমাতে যাই, নিলয় যখন আসে নিশিকে নিয়ে ভাবতে হবে না। চলো ঘুমাবো। জেরিন, যা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। না, তুই থাক, মেজুর সাথে যাস। আচ্ছা বাবা। ওনারা দুজন চলে যায় উপরে ঘরে। জেরিন অর্কের হাত ধরে বারান্দায় আসলো। অর্ককে জড়িয়ে ধরে বলে, বাবা মা আপুদেরটা কেন যেন মনে হচ্ছে মেনে নিয়েছেন, কিন্তু ওদেরটা মানলে আমাদের বাস যাবে। বলবে তোর আপু রিলেশন মেনে নিয়েছি, তুই একই ভুল করলি, তখন কি হবে? আচ্ছা দেখা যাবে। নিশি নিলয়ের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিলয়কে জড়িয়ে ধরে রেখেছে। নিলয়কে বলে, এইভাবে আমাকে সবসময় রেখে দিবা। রাখবো। আমি ঘুমালাম। আচ্ছা। নিশি ঘুমিয়ে পড়ে। নিলয় জেরিনকে ডাকে, কিন্তু নিশিকে কোলে নিয়ে নিশির রুমে যায়। নিশিকে শুয়ে দিয়ে গায়ে কাঁথা দিয়ে রুম থেকে বের হলো। জেরিনকে বলে, নিশির দিকে খেয়াল রেখো আর পড়াশোনা করো। প্রেমে পাগল হয়ে পড়াশোনা নষ্ট করিও না। বাকিটা আমি সামলে নেব। অর্ক, আয়। নিলয় অর্ককে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। নিলয় আর অর্ক দুজনে হাঁটতে থাকে। অর্ক বলে, ভাইয়া, আমাদের এখানকার মিশন কবে শেষ হবে? খুব জলদি। প্রধানমন্ত্রীর সাথে তোমার শেষ কথা কি হয়েছিল? কাজ শেষ করে দ্রুত তার সাথে দেখা করতে। মাসুম তো আর ফোন করলো না। দরকার নেই, আমাদের ফোন করা লাগে না, কাজ হয়ে গেছে। এখন খালি প্রধানমন্ত্রীর অ্যানাউন্স বাকি আছে। সব কিছু রেডি থাকলে সময়টা আমাদেরই। আচ্ছা, নিশি ভাবি যদি জানতে পারে বা বুঝতে পারে তুমি রাজের কাছে মার খাওয়ার নাটক করছিলা? সেটা সামলে নেব। টিম পুরো রেডি থাকতে বলবি, কোনো প্রকার যেন প্রাণহানি না ঘটে। এমন হলে সমস্যা আছে। আচ্ছা ভাইয়া, সবকিছু রেডি। আমি ভাবছি তুমি একা সবকিছু সামলাচ্ছ কিভাবে? এখানে আসাটাই তো প্ল্যানের মূল অংশ ছিল। যাই হোক, এসব নিয়ে কথা না বলি। দুর্বলতা আমার নিশি, এই জন্য আমি কে সেটা প্রকাশ করিনি রাজের কাছে। আচ্ছা, যেটা ভালো হবে করো, কিন্তু আমার জেরিনকে চাই ভাইয়া। কিছু চেয়েছি সেটা আমি দেইনি, তা কখনো হয়েছে? অর্ক আর কিছু বলল না। নিলয় হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3:30 বেজে গিয়েছে। রুমে গিয়ে একটু ঘুমাবে সে, অনেক কাজ এখনো বাকি। কিন্তু সেটা কি? নিলয়কে সে কেন এখানে এসেছিল? আয়া সাহেব তার অফিসেই বসা। চারপাশ থেকে সাউন্ড বক্সে ডিজে গান বেজে চলেছে লাগাতার। কারণ আজকে ঈদ, আর নামাজের পরেই সবাই আনন্দ ফুর্তি করছে, পিকনিক করছে। অ্যানিমাস আয়েশকে মেসেজ দেয়। আয়েশ ফোন হাতে নিয়ে বসেছিল। অ্যানিমাসের মেসেজ দেখে খুশি হয়। হ্যালো আয়াস সাহেব। অ্যানিমাস, তুমি এখন অসময়ে? ফোনটা হ্যাক করা হয়েছে, কিন্তু বুঝতে পারছি না এই ফোনে কি এমন আছে যেটা আপনার প্রয়োজন। ফোনে কিছুই নেই, আছে শুধু একটা নাম্বার আর আছে কতগুলো ছবি। তবে এই ছেলের ছবি হাতে গোনা 2টা, বাকি ছবি সব একটা মেয়ের। মেয়েটা কে? ওটা আমার মেয়ে, আর ছেলেটা হলো মেয়েটার বয়ফ্রেন্ড। ওর ফোনে সব কিছু আমাকে পাঠিয়ে দাও, আমি এই ফোনটা চেক করতে চাই কোনো মেয়ের সাথে ওর আলাপ আছে কি না, কার সাথে গোপনে কি করে সেসব আমার জানতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন সব অ্যাক্সেস আপনার ডিভাইসের সাথে কানেক্ট করে দিছি। অ্যানিমাস চলে যায়। আয়া সাহেব নিলয়ের ফোনের অ্যাক্সেস পায়। সব কিছু ঘাটাঘাটি করে দেখে, কিন্তু তেমন কিছুই নেই। বরং মানুষের উপকারের জন্য কতগুলো ফোন ডোনেট ফাউন্ডেশনের সাথে জড়িত। কোথায় কার রক্ত লাগবে, কার কি প্রয়োজন, সেসব নিয়েই ওর ফোনের সব কিছু। আর আছে নিশির সুন্দর সুন্দর কতগুলো ছবি। আয়া সাহেব নিলয়কে সরানোর চেষ্টাটা এবার কাজ করলো না। তিনি ভেবেছিল নিলয়ের ফোন চেক করে অন্য কিছু পাবে, কিন্তু নিলয়ের ফোনে কিছুই নেই। সে বিরক্ত হয়। এত ভালো ছেলে নিলয়, কি করবে সে এখন? আয়েশের সাহেবের ফোনে কল আসে। অচেনা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাপে কলে এসেছে। রিসিভ করলো। হ্যালো আয়াস স্যার, আমি আদ্রিয়ান বলছি।
আমেরিকা থেকে। আপনার ভাই জেহান আমাকে চেনে। ওনার মেয়ে নিশির সাথে আমার বিয়ের কথা বলা হয়েছে। আপনার সাথে কথা বলতে ইচ্ছা করলো, তাই আপনার নাম্বারটা নিয়ে রাখলাম। আমাকে কি চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। কবে আসবে তুমি? জলদি আসো। জি, আমি পরশু আসবো দেশে, আপনাকে জানিয়ে রাখলাম। বাহ, এটা তো ভালো সংবাদ। সোজা আমার বাসায় চলে আসবে। নিশির সাথে তোমার বিয়ে জলদি সেরে ফেলতে চাই। ঠিক আছে আঙ্কেল, আমিও রেডি। দেখা হবে শীঘ্রই। আদ্রিয়ান ফোন কেটে দেয়। তারপর ওর বাবা পলাশের কাছে ফোন দিল। পলাশ রিসিভ করতে আয়েশ বলে, ড্যাড, পরশু দেশে আসছি, আর সোজা উঠবো আয়াসের বাড়িতে। তারপর এক এক করে ওদের সবাইকে শেষ করব। আমার ভাইয়ের প্রতিশোধ নেব। গ্রেট ড্যাড, তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি। তারপর ওদের সব কিছু শেষ করে তোমাকে তোমার চেয়ার ফিরিয়ে দেব। পলাশ সাহেব ফোন কেটে দেয়। রাজের জন্য খুবই খারাপ লাগছে তার। যদিও রাজের মাকে সে নিজেই মেরে ফেলেছিল, কিন্তু সেসবের জন্য আফসোস নেই। সবকিছু সন্তানকে বেশ ভালোভাবেই দেখভাল করছেন পলাশ। বাবা হিসেবে তিনি তার সন্তানদের কাছে সেরা হলেও মানুষ হিসেবে তিনি জঘন্য। তবুও তার রাজের জন্য কষ্ট হচ্ছে। কবির সাহেব অনেক চেষ্টা করেছে পলাশকে স্বাভাবিক করার, কিন্তু ছেলের কথা তো আর ভোলা যায় না। আর যতবারই রাজের কথা মনে পড়েছে ততবারই সে রেগে যাচ্ছে নিশির প্রতি। নিশিকে মারার জন্য ছটফট করছে তার হৃদয়। দুপুরের দিকে নিলয় নিশিদের বাড়িতে এসেছে। ড্রয়িং রুমে বসে আছে সে। জেহান সাদা পাঞ্জাবি পরে নিলয়ের সামনে আসলো। নিলয় উঠে দাঁড়ায়। নিলয়কে বসতে বলে নিলয় বসে মাথা নিচু করে নিল। সেই আগের মতোই তো আছো। মনে পড়ে প্রথম যখন তুমি আমার কলেজে গেছিলে, তুমি টিচার হও, তখন তোমার চোখে আমি অনেক সম্মান আর ভালোবাসা দেখেছিলাম। আর এখন মনে হচ্ছে আমি সেই যখন ঝামেলাতে পড়েছিলাম একটা মেয়ের কাহিনী নিয়ে, তুমি সেটা সব করেছিলে। জি স্যার, আমি মেয়েটাকে আপনার রুমে যেতে দেখেছিলাম। জানালার কাছে যে শুনতে পারি সব কথা। মেয়েটার টেস্ট এক্সামে পাশের জন্য আপনাকে অনেক টাকার অফার দেয়, পরে সেটা আপনি না করে দেন। পরে মেয়েটা নিজে নিজে তার জামা অনেকটা খুলে চিৎকার করে। তখনই ওর ফ্রেন্ডসরা দৌড়ে আসে। আপনাকে বিপদে ফেলতে চেয়েছিল, কিন্তু সবাইকে আমি সবটা ক্লিয়ার করে দেই। তারপর থেকে আপনি আমাকে নিজের ছেলের মতোই কাছে রেখেছিলেন। তুমি অনেক সৎ ছেলে। আমার নিয়ে কেউ কিছু বললে তুমি সেটা প্রতিবাদ করতে। এক বছরে কলেজটাকে তোমার যেটুকু চেঞ্জ হয়ে যায়, কিন্তু তুমি চাকরি যাওয়ার পর খারাপ লাগছিল, যেতে দিতে ইচ্ছে করছিল না। তাই তো তোমাকে নিজের মেয়েকে পড়ানোর জন্য বাড়িতে আমি আসতে না বলেছিলাম। যদিও তুমি চাওনি, সেটা জোর করেছিলাম আমি। জি স্যার, কিন্তু আমি ইচ্ছে করে নিশির সাথে জড়াইনি। এরকম কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি অনেকবারই বলতে এসেছিলাম যে আমি পড়াবো না আর, কিন্তু আপনি ততবারই বলেছিলেন জেরিনের দেখে রেখো, সে তোমার কাছে ভালো পড়ছে। এরপর কিভাবে বলতাম আমি চলে যাব? আর কারণ হিসেবে কি বলতাম? বাড়িতে যাব বলে চাকরি ছেড়েছি, আবার এসে পড়াচ্ছি। এটা বলে কি আর যেতে পারতাম? আমি জানি সেটা তুমি যথেষ্ট ভালো আর ভদ্র ছিলেন। তোমার সাথে থাকলে অসম্মান হওয়ার চান্স নেই। তুমি জানো সম্মান দিতে আর আমার তোমার প্রতি রাগ নেই। তোমাকে বলবো না ধর্ম পাল্টে আমার মেয়েকে নাও। তুমি যেমন আছো সেভাবে থাকো, নিশি যে আর আছে সেভাবে থাকুক। তবে যদি নিশিকে পেতে চাও তাহলে। বুঝেছি, কখনো আপনাদের অসম্মান হবে সেসব থেকে দূরে থাকব। আর নিশির বিষয়টা বাহিরের কাউকে জানাতে দেব না। বিশ্বাস যখন করেছেন তখন নিলয় সেই বিশ্বাস রাখবে। যাক, ভালো লাগবে শুনে। তুমি নিশ্চিকে ডাকবা, সে যাবে। তুমি আসলে মানুষজন বুঝে যাবে। তুমি বরং যেভাবে পড়াতে আসছে জেরিনকে পড়াবা, কিন্তু এলাকাতে নিশির সাথে মিশবে না। আচ্ছা। আজকে তোমার ঈদ, আসো। তোমার আন্টি অনেক কিছু রাখছে তোমার জন্য। আর চিন্তা নাই, আমরা তোমার উপরে রেগে বা মন খারাপ করা নেই। আরামসে খাও। নিলয় কিছু বলল না। খাবার টেবিলে সব খাবার সাজানো আছে। নিশি, জেরিন, জামিলা আসলো। খাবার টেবিলে সবাই একসাথে বসলো। নিলয় খাচ্ছে, তিনি বসলো। নিশি বলল, আমাকে খাইয়ে দাও। আবার? হ্যাঁ, না হলে ভালো হব না। নিশিকেও খাইয়ে দেয় নিলয়। নিশির হঠাৎ করে বিষম লাগে। জেহান পানির গ্লাস বাড়ানোর আগেই নিলয় নিজের পানিটা নিশির মুখের সামনে ধরে। নিশি পানি খাচ্ছে আর নিলয় বলে, একটু আস্তে খাও, আমি পালাচ্ছি না। আর ঠোঁটে সব লাগিয়ে কি করছো? দাঁড়াও, নড়ো না। নিশিকেও খাইয়ে দেয় নিলয়। নিশির হঠাৎ করে বিষম লাগে। জেহান পানির গ্লাস বাড়ানোর আগেই নিলয় নিজের পানিটা নিশির মুখের সামনে ধরে। নিশি পানি খাচ্ছে আর নিলয় বলে,
নিলয় টিস্যু পেপার দিয়ে নিশির ঠোঁটের ওপর মুছে দেয়। জেহান আর জামিলা হাসতে থাকে। তাদের মেয়েটাকে কেয়ার করার জন্য একজন পারফেক্ট মানুষকে তারা পেয়েছে, হোক সে অন্য ধর্মের। সবার উপরে ভালো মানুষ সত্য, তাহার উপর তো আর কিছুই হতে পারে না। আর খ্রিস্টান ধর্মে এমন কোনো বিশেষ বিষয় নেই যে অন্য ধর্মের মানুষকে ভালোবাসা যাবে না। সৃষ্টির শুরুই তো ভালোবাসা দিয়ে হয়েছে, তাহলে দোষ কি ভালোবাসার? খুব জোরে কলিং বেলটা বাজছে 7 সকালে। নিশি জেগেছিল। নিশি সবার আগেই ওঠে, বাড়ির ভেতরে অনেকবার পায়চারি করে। হঠাৎ করে এতবার কলিং বেল বাজার কারণে নিশি বেশ বিরক্ত হয়। মাথায় হেডফোন লাগানো, সে ওটা গলায় ঝুলিয়ে দরজার কাছে আসে। দরজাটা খুলে দিতেই দেখে একটা ছেলে স্যুট বুট পরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, পেছনে দামি একটি গাড়ি রাখা। নিশি বলে, কে, কাকে চায়? হ্যালো, আই এম আদ্রিয়ান। ইউ নিশি, রাইট? কিন্তু আপনি কে? মানে কি চান? আমি আদ্রিয়ান বললাম তো। আর চাই তো অনেক কিছু। আমি ডাকাতও বলতে পারেন, তবে ভালো ডাকাত। মন ডাকাতি করি, জিনিস না। পাগল নাকি? নতুন ছাড়া পেয়েছেন মনে হয়। আপনার বাবাকে বলেন আদ্রিয়ান এসেছে, তাহলে বুঝবেন কে পাগল। আচ্ছা বাবা, ও বাবা এদিকে আসো, দেখো কে এসেছে। তোমাকে খোঁজে, ভেতরে বসেন। জোরে ডাক দিয়ে নিশি সরে যায় দরজা থেকে। আদ্রিয়ান ভেতরে চলে আসে, সোফাতে গিয়ে বসলো। 5 মিনিট পর জেহান সাহেব জামিলা নিচে আসে। চোখে চশমা পরা, চুলগুলো গোল্ডেন কালার করা একটা ছেলেকে দেখতে পায়। জেহান সামনে এসে দাঁড়াতে আদ্রিয়ান উঠে দাঁড়ালো। জেহান বলে, আরে আদ্রিয়ান, তুমি আজকে মানে কিভাবে? অ্যাকচুয়ালি স্যার, আমার সাথে আয়াস আঙ্কেলের কথা হয়েছিল, ওনাকে বলেই আসছি আজকে ভোরেই। মা বাবা আসেনি, ওনারা আসবে বলেছে, আগে আমাকে পাঠালো। ওয়াও, বেশ ভালো। দাঁড়িয়েছে কেন? জেমি, দিরানকে জন্য নাস্তার ব্যবস্থা করো। চিনতে পারলে না? ওই যে আমেরিকাতে থাকে, আমার এক সময়ের স্টুডেন্ট ছিল। বেশ ভালো ছেলে, পড়াশোনা তো খুব ভালো। হ্যালো আন্টি। হ্যালো, বসো তোমরা, আমি নাস্তা ব্যবস্থা করি। জামিলা চলে যায়। সেখান থেকে বেশ চিন্তায় পড়ে যান তিনি, কারণ এতদিন তো নিলয় নিশি ছিল, এবার আদ্রিয়ান চলে এসেছে। বিষয়টা যে কি হবে। আদ্রিয়ান দেখতে তো ভালোই, নিলয়ের থেকেও সুন্দর দেখতে, কিন্তু নিলয়ের সাথে নিশির বিষয়টা তো তারা মেনে নিয়েছে। তাহলে আদ্রিয়ান আসার পর কি হবে, কি যে হবে কে জানে। জামিলার ভাবতে পারে না। দেখা যাক সামনে কি হতে যাচ্ছে। জেহান আদ্রিয়ানের সাথে বসা। নিশিও আসলো। উপরের দিকে যাবে তখন জেহান ডাক দেয় নিশিকে। নিশি, এদিকে আয়। কি হয়েছে বাবা? ছেলেটাকে চিনিস? নাম বললো আদ্রিয়ান, আর কি? তুমি তার সাথে বিয়ে দেবো বলেছিলাম, সেই ছেলেটা। তোর জন্য সোজা আমেরিকা থেকে চলে এসেছে, দেখেছি। বিয়ে করে তবেই যাবে। ছেলেটা দেখতে সুন্দর না? নিশি তাকায় না আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান তার লাগেজের চেইন খুলে একটা শাড়ি বের করে নিশির দিকে বাড়িয়ে বলে, নিশি, এটা তোমার জন্য। কত দাম নিয়েছে জানো? বাংলাদেশি টাকা প্রায় 1 লাখ টাকা নিয়েছে শাড়িটা। শুধু তোমার জন্য নিয়ে আসলাম। এটা জাস্ট আংটি পরানো অনুষ্ঠানে পরার জন্য। বিয়ের জন্য আরো বেশ শাড়ি তোমার জন্য এনেছি। দাঁড়াও, তোমাকে সব দেখাই। তার দরকার হবে না, আমার পছন্দ না, আপনি পরে দেখেন। নিশি কথাতে বলে সেখান থেকে চলে যায়। আদ্রিয়ান ডাকে একবার। জেহান সাহেব ভাব খারাপ দেখে জলদি আদ্রিয়ানকে থামিয়ে দেয়। জেহান বলে, কিছু মনে করো না, ওই রেগে আছেন। কালকে ওর মা তাকে ফুচকা খেতে যেতে দেয়নি, তাই রেখে এমন করে কথা বলছে। চাপ নিও না। নো প্রবলেম আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আদ্রিয়ানকে কোনো মতে সামলে জেহান তার মেয়ের ঘরে আসলো। নিশিকে বলে, আদ্রিয়ানের সাথে এইভাবে কথা বললি কেন? তোর জন্য যত দূর থেকে আসছে, ছেলেটা অনেক বড় বিজনেস করেছে, ভালো ছেলে। তোর সাথে বেঁধতে চেয়েছিলাম। আমার ভালো লাগেনি। তোর আঙ্কেল কিন্তু এই ছেলেকে তোর জন্য ঠিক করেছেন, আর আমি কিছু করতে পারবো না। দেখা যাবে। নিশি বাড়ি থেকে বের হয়। আয়াস সাহেব আসে বাড়িতে। আদ্রিয়ানের সাথে পরিচয় হয়। আয়াস সাহেব বোঝে আদ্রিয়ানের অনেক টাকা আছে, তাকে জামাই করতে পারলে অনেক লাভ হবে তার। আর তাছাড়া বিদেশেও বেশ যাতায়াত থাকবে ওনার। সব মিলিয়ে এটা একটা গোল্ডেন চান্স তার জন্য। এই জন্য নিশিকে এই ছেলের সাথে বিয়ে ফাইনাল করে ফেলে। ইন্টার সানডের দিনেই বিয়ে এটা ঘোষণা করে দেয়। জেহান আর জামিলা বেশ চিন্তাতে পড়ে গেছে, কারণ নিশি আর যাই হয়ে যাক
নিলয়কে ছাড়া কোনো কিছু কল্পনাও করবে না। নিশিকে সামলাবে কে? জেহান জানিয়ে দিয়েছে নিশিকে কাজ রাজি করানোর দায়িত্ব আয়েশের। তারা কোনো কিছুতেই থাকবে না। আয়েশ সাহেবও রাজি হয়। আজকে মেহরাব সাহেব দেশের বড় বড় নিউজ রিপোর্টারদের ডেকেছে একটা অ্যানাউন্স করার জন্য। ওনার কাছে একটা নীল ফাইল রাখা, সাংবাদিক সহ অনেক জনতাও সেখানে উপস্থিত। মেহরাব সাহেব সবার উদ্দেশ্যে বলেন। মেহরাব সাহেব তার ভাষণ শেষ করে। পুরো দেশের মানুষের কাছে হঠাৎ মেহরাব সাহেবের একদম হিরো হয়ে গেল। হঠাৎ করে প্রধানমন্ত্রীকে গালির বদলে বাহবা দিতে শুরু করে জনগণ। এটা দেখে মেহরাব সাহেব অনেক খুশি, কিন্তু কে তাকে এরকম হেল্প করলো? নিশ্চয় অ্যানিমাস। সবাই হয়তো অ্যানিমাসের কথাই ভাবছে। তারপর নিলয় জেরিনকে পড়াচ্ছে। হঠাৎ নিলয় একটা ছেলে কণ্ঠ শুনতে পায়। ভিতর আসতে পারি? নিলয় আর জেরিন দরজার দিকে তাকায়। আদ্রিয়ান এসেছে। জেরিন বলে, আসুন ভাইয়া। আদ্রিয়ান ভেতরে আসে, বিছানায় গিয়ে বসলো। নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি জেরিনের সেই নিলয় টিচার? মানে অনেক শুনেছি তোমার গল্প, তুমি নাকি বেশ ভালো একটা ছেলে। জেরিন, অঙ্ক করো। জেরিন অঙ্ক করতে থাকে। নিলয় কোনো কথা বলছে না। হঠাৎ আদ্রিয়ান বলে, এই বীজগণিত এটা তো খুব ইজি, কিন্তু জেরিনের জন্য এটা কঠিন হবে, কারণ সে স্টুডেন্ট। শোনো, অঙ্কের ক্ষেত্রে মেইন বিষয়টা হচ্ছে মনোযোগ আর চর্চা। অঙ্ক হলো চর্চার বিষয়। দেখা যাবে। আসুন ভাইয়া, সেটা জানি। আমি এখন পড়ছি, আপনার সাথে পরে কথা হবে। এখন যান। আচ্ছা তাহলে যাই। ওহ মিস্টার নিলয়, আমার পরিচয়টা তো দেওয়াই হলো না। আমি আদ্রিয়ান ফ্রম আমেরিকা। এখানে এসেছি নিশিকে বিয়ে করতে। তাহলে পড়াও। টাটা। আদ্রিয়ান চলে আসে সেখান থেকে। নিলয় আর জেরিন ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে। আদ্রিয়ান চলে গেলেই নিলয় প্রশ্ন করে, নিশির বিয়ে তাহলে এই ছেলের সাথে ঠিক করেছে তোমার আঙ্কেল? আজকে সকালে আসছিল। তারপর থেকে আপু এখনো বাসায় ফেরেনি। আর আপু আজকে ম্যাজিস্ট্রেটের সাথে মিটিংয়ে আছে। আমাদের পাশের মোল্লায় যে মার্কেট আছে, সেখানে যে বড় দোকানে রেস্টুরেন্ট আছে, সেগুলোতে ভেজাল জিনিস সেল করে। আপু ম্যাজিস্ট্রেটকে যেতে বারণ করতে গেছে, কারণ সে নিজে ওদের 12টা বাজাবে। তোমার আপু কিন্তু অনেক ডেঞ্জারাস। সেটা কি আর বলতে, কিন্তু আমার আপু আপনার কাছে একদম দুর্বল, পুরো বাচ্চা। আপনার কাছেই আপু সোজা একদম। এখন পড়ো। আর আদ্রিয়ান কি কি করে সেগুলো আমাকে জানাবে। আচ্ছা। নিলয় পড়িয়ে চলে আসে। জামিলা জেহান দুজন আদ্রিয়ানের সাথে গল্প করছে। নিলয়কে দেখে ওনারা দুজন ঠিকভাবে বসে। নিলয় একটু হাসলো, তারপর বাড়ি থেকে বের হয়ে যায়। নিলয় আদ্রিয়ানকে চেনে, কিন্তু আদ্রিয়ান নিলয়কে চেনে না। অ্যানিমাস কবরস্থানে বসা, একটি চেয়ারে বসেছে সে, আর পেছনে ধোঁয়া উঠছে। পরিবেশটা গোরস্থানই বোঝা যাচ্ছে। অ্যানিমাস এবার টিভিতে নয়, বরং বড় বড় বিডিতে যতগুলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক আছে, সবগুলো হ্যাক করে পুরোপুরি নিজের আয়ত্তে এনে লাইভ চলে আসে। অ্যানিমাসের থেকে কোনো কিছু ব্যাক আনা কঠিন। সে যতক্ষণ না নিজ থেকে এসব ফেসবুক ইউটিউব চ্যানেল ফেরত দেবে, ততক্ষণ অবধি কেউ কিছুই করতে পারবে না। অ্যানিমাস এসব বড় বড় চ্যানেল ও ফেসবুক পেজ অ্যাকাউন্ট থেকে লাইভে আসে। দেশের অর্ধেকেরও বেশি মানুষ লাইভ দেখতে বসে যায়। অ্যানিমাস বলে, সাল 2010 একটা কেস আসে আদালতে। কেসটা ছিল 4 জন ছেলে মিলে একটা মেয়েকে ধর্ষণ করে। সেই ধর্ষকদের নামে থানায় মেয়েটির বাবা কেসও করে দেয়। পুলিশ তাদের ধরে। ছেলেগুলো ছিল বড় বাবার টাকা ওড়ানো ছেলে। মেয়েটা ভার্সিটিতে সবে উঠেছিল। বাবা ছিল গরিব অটো ড্রাইভার। সংসারটা চলতো কোনো রকম খেয়ে পড়ে। মেয়েটা টিউশনিতে যেত রোজ সন্ধ্যার আগে। সেখান থেকে 3 জনকে পড়িয়ে মাসে 10,000 টাকা পেত। সেটা দিয়েই তার পড়াশোনার খরচ বের হয়। 6টার সময় পড়ানো ধরলে পড়াতে পড়াতে 9:30 বেজে যায়। বাড়িতে আসে ঠিক সে সময়। সেদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। একটা সাদা রঙের গাড়ি আসে। রাস্তার পাশ দিয়ে ছাতি ছাড়া ওড়না মাথায় চেপে হেঁটে যাচ্ছিল মেয়েটি। মেয়েটির নামটাই ছিল বৃষ্টি। সে হাঁটতে থাকে তার মতো করেই। গাড়িটা ঠিক মেয়েটির সামনে এসে থামে। বৃষ্টি ভয় পায়, চমকে একটু পিছিয়ে এসে সামনে তাকায়। 4টে ছেলে গাড়ি থেকে নামে, হাতে ড্রিঙ্কসের বোতল। নেশায় বোধ হয়েছিল তারা। বৃষ্টির হাত ধরে। বৃষ্টি নিজেকে ছাড়ানোর জন্য দৌড়ানোর চেষ্টা করে, চিৎকার করতে যেও পারে না।
মুখটা চেপে ধরে, তারপর